এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। গভীর রাত, স্থান শহরের উপকণ্ঠে এক পরিত্যক্ত ইটভাটা। চারপাশ অন্ধকার, নিস্তব্ধ। ভাঙাচোরা ইট, লোহার মরিচা ধরা যন্ত্রাংশ এখানে সেখানে পড়ে আছে। বাতাসে কেমন যেন একটা রুক্ষ আর ভ্যাপসা গন্ধ। আকাশে চাঁদ নেই, শুধু কয়েকটা তারা মিটিমিটি করছে। হঠাৎ করে নিস্তব্ধতা ভেঙে যায় এক বিকট শব্দে। লোহার ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে একজন মানুষ। তার নাম সৌরভ। প্রায় 30-35 বছর বয়স। তার পোশাক এলোমেলো, শরীরে আঘাতের চিহ্ন, কিন্তু তার চোখে মুখে জ্বলে প্রতিশোধের আগুন। সামনে দাঁড়ানো জনা 10 গ্যাংস্টার তার দিকে তাকায়। তাদের হাতে অস্ত্র, বন্দুক, চাপাতি, রড। গ্যাংস্টাররা কিছু বোঝার আগে সৌরভ বিদ্যুতের গতিতে ঝাঁপিয়ে পড়ে। তার হাতে ধারালো চাপাতি অন্ধকারে চকচক করছে। এ কে রে? একজন চিৎকার করে ওঠে। সৌরভ প্রথম গ্যাংস্টারের দিকে ছুটে যায়। চাপাতির এক কোপে তাকে ধরা সাই করে। রক্তের ছিটে পড়ে। গুলি কর, গুলি কর। মারপিট, অস্ত্রের ঝনঝনানি, যন্ত্রণার চিৎকার, পুরো জায়গাটা মুহূর্তে রণাঙ্গনে পরিণত হয়। কিন্তু গ্যাংস্টাররা টিকতে পারে না। সৌরভ একা হাতে সবাইকে সামলাচ্ছে। তার প্রতিটি আঘাত সুনির্দিষ্ট এবং নৃশংস। একজন গ্যাংস্টার দৌড়ে পালানোর চেষ্টা করে। সৌরভ তাকে ধাওয়া করে। লোকটা একটা ভাঙা দেয়াল টপকাতে যাচ্ছিল। সৌরভ নিশান করে তার পায়ে গুলি করে দেয়। সৌরভ তার উপর ঝাঁপিয়ে পড়ে, চাপাতি দিয়ে কুপিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে। আরেকজন গ্যাংস্টার খোলা মাঠের দিকে যাচ্ছিল। সৌরভ তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার পিঠে লাগে। সে লুটিয়ে পড়ে। সৌরভ ধীরে ধীরে তার কাছে হেঁটে যায়। গ্যাংস্টারটা ব্যথায় কাতরাচ্ছে। সৌরভ খুব কাছ থেকে আরেকটা গুলি করে তাকে নিশ্চিহ্ন করে দেয়। ধীরে ধীরে গ্যাংস্টারদের প্রতিরোধ ভেঙে পড়ে। যারা বেঁচে আছে তাদের চোখে মুখে চরম ভয়। তারা ভয় কাঁপছে। বাঁচাও, প্লিজ বাঁচাও। একজন হাত জোর করে আকুতি জানায়। সৌরভ এগিয়ে যায়। তার চোখে কোনো দয়া নেই। তার মুখ পাথরের মতো কঠিন। সে আর কথা না বাড়িয়ে শেষ জীবিত গ্যাংস্টারদের নির্মমভাবে হত্যা করে। সবাই শেষ। চারদিকে শুধু নিথর দেহ আর রক্ত। শ্বাসরুদ্ধকর নীরবতা নেমে আসে। সৌরভ লাশের স্তূপের মাঝে দাঁড়ায়। তার শরীর থেকে ঘাম ঝরছে। নিঃশ্বাস ভারী। এবার তার দৃষ্টি যায় এক কোণে। সেখানে একজন লোক ভয়ে কুঁকড়ে আছে। সে পালানোর শেষ চেষ্টা করছিল। লোকটা দেখতে সৌরভের চেয়ে বয়সে ছোট। তার চোখে মুখে চরম টেরর। এই লোকটি সৌরভের ছোট ভাই। সৌরভ ধীরে ধীরে তার ছোট ভাইয়ের দিকে এগিয়ে যায়। ছোট ভাই কাঁপতে কাঁপতে পেছনে সরতে থাকে। ছোট ভাই ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোর করে বলে, ভাইয়া ভাইয়া, আমাকে মেরো না প্লিজ। আমি তোমার ছোট ভাই, আমার কি দোষ? সৌরভ কথা বলে না। তার চোখ জ্বলছে। সে এগিয়ে যায়। দয়া করো ভাইয়া, প্লিজ শোনো, শোনো আমার কথা। ছোট ভাই আকুতি জানায়। সৌরভের মুখে কোনো পরিবর্তন আসে না। তার হাতে চাপাতিটা উঁচিয়ে ধরে। ভাইয়া দয়া করো ভাইয়া, আমাকে মেরো না প্লিজ, আমি তোমার ছোট ভাই। সৌরভ কথা বলে না। তার চোখে সেই জমাট বাঁধা আক্রোশ। সে ধীরে ধীরে তার চাপাতিটা হাতে তুলে নেয়। আমার কি দোষ ভাইয়া? আমাকে কেন মারবে? আমি কিচ্ছু করিনি। তারও দোষ ছিল ভাইয়া। প্লিজ ভাইয়া শোনো, আমার কথা শোনো। সৌরভ তখনও নীরব। তার প্রতিটি পদক্ষেপে যেন কঠিন সংকল্প। সে তার ভাইয়ের খুব কাছে চলে আসে। প্লিজ প্লিজ ভাইয়া, মা বাবা। হঠাৎ করে মা বাবার নাম উচ্চারণ করে কান্নায় ভেঙে পড়ে। তাদের মুখটা মনে করো ভাইয়া। সৌরভ একটু নড়ে না। ভাইয়ের আকুতি মিনতি তার কঠিন হৃদয়ে একটু দাগ কাটতে পারে না। তার আক্রোশ এখন কেবল এই লোকটির জন্য। সৌরভ ভাইয়ের কথার কোনো উত্তর না দিয়ে এক ভয়ঙ্কর চিৎকারের সাথে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ছোট ভাইটি প্রাণপণে চিৎকার করে প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু সৌরভের শক্তির কাছে তা নেহাতই তুচ্ছ। চরম আক্রোশে সৌরভ তার ছোট ভাইয়ের বুকের বাম পাশে চাপাতি ঢুকিয়ে দিয়ে নড়াচড়া করে, আবার বের করে অন্য পাশে ঢুকিয়ে নাড়াচাড়া করে, যেন আরও বেশি করে কষ্ট ও ব্যথা অনুভব করতে পারে। তারপর হুট করে এলোপাথারি কোপাতে শুরু করে। ভাইটির আর্তনাদ কিছুক্ষণের মধ্যেই থেমে যায়। চরম আক্রোশে সৌরভ তার ছোট ভাইকে নির্মমভাবে হত্যা করে। ভয়ঙ্কর দৃশ্য। রক্তে ভেসে যায় জায়গাটা।
কাজটা শেষ করে ক্লান্ত শরীরে সৌরভ লাশের স্তূপের মাঝে দাঁড়ায়। তার হাতে রক্তমাখা অস্ত্র, চোখে তখনও প্রতিশোধের আগুন জ্বলছে। কিছুক্ষণ পর দূরে পুলিশের সাইরেনের ক্ষীণ শব্দ শোনা যায়, যা ক্রমশ স্পষ্ট হতে থাকে। সৌরভ স্থির দাঁড়িয়ে অপেক্ষা করে। তার মুখে কোনো পরিবর্তন নেই। কিছুক্ষণের মধ্যে নাইমা নামের একজন মহিলা অফিসারের নেতৃত্বে বেশ কয়েকটা পুলিশের গাড়ি এসে ঘটনাস্থলে পৌঁছায়। অফিসাররা দ্রুত এলাকাটি ঘিরে ফেলে। ঘটনাস্থলের ভয়াবহতা দেখে তাদের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়। অনেকেই শিউরে ওঠে। নাইমা দৃঢ় দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং লাশের স্তূপের মাঝে দাঁড়িয়ে থাকা সৌরভকে লক্ষ্য করেন। ভেতরে যান, সাবধানে পা ফেলবেন, কোনো প্রমাণ যেন নষ্ট না হয়। ফরেনসিক টিম আর মেডিকেল টিমকে দ্রুত ঢুকতে বলুন। নির্দেশ দেন নাইমা। কয়েকজন অফিসার সতর্ক পদক্ষেপে ভেতরে প্রবেশ করে। তাদের টর্চ লাইটের আলো অন্ধকারে বিভৎস দৃশ্যগুলো উন্মোচিত করে। একজন অফিসার ফিসফিস করে ওঠে, ও মাই গড স্যার, এ কি অবস্থা? অন্য একজন কনস্টেবল বলে, লাশের সংখ্যা দেখে তারা স্তম্ভিত। এতগুলো লাশ, বিভৎস। এটা কি কসাইখানা নাকি? একজন অফিসার ঘৃণায় মুখ বিকৃত করে। নাইমা ভেতরে প্রবেশ করেন। তিনি প্রতিটি লাশের দিকে স্থির দৃষ্টিতে তাকান। তার মুখে কোনো আবেগ নেই, কিন্তু চোখ বলছে ভেতরের তীব্র শকের কথা। তিনি লাশের সংখ্যা গণনা করেন। তার দৃষ্টি যায় কোণার দিকে, যেখানে সব শেষ লাশটি পড়ে আছে। ওই কোণে কে? জীবিত? নাইমা সেদিকে ইশারা করেন। অফিসাররা সেই দিকে তাকায়। অন্ধকারে একজন লোক দাঁড়িয়ে আছে, নড়াচড়া করছে না। অস্ত্র ফেলো, হাত তোলো। তুমি কে? একজন অফিসার চেঁচিয়ে ওঠে। লোকটার কেউ না, সৌরভ। ধীর পায়ে হেঁটে লাশের স্তূপের মাঝখান থেকে বেরিয়ে আসে। তার হাতে কোনো অস্ত্র নেই। তার পোশাক রক্তে ভেজা, চেহারা ধুলো মাখা, কিন্তু তার চোখে মুখে কোনো ভয় বা অনুশোচনা নেই। সে একদম নির্বিকার। কোনো মুভমেন্ট নয়, হাত পেছনে নাও। অফিসাররা বন্দুক তাক করে। সৌরভ ধীরে ধীরে তার হাত পেছনে নিয়ে আসে, কোনো প্রতিরোধ করে না। অফিসাররা তার কাছে এসে তাকে ধরে ফেলে, হাত করে পরিয়ে দেয়। নাইমা এগিয়ে আসেন। তিনি সৌরভের মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকান। সৌরভের চোখ শূন্য, গভীরে হয়তো কিছু লুকিয়ে আছে, কিন্তু তা বোঝা যাচ্ছে না। নাইমা জিজ্ঞেস করেন, তোমার নাম কি? সৌরভ কোনো উত্তর দেয় না, শুধু তার চোখে চোখ রাখে এক মুহূর্ত। কি হয়েছে এখানে? কারা এরা? আর শেষের জন্য ওই যে ওখানে পড়ে আছে, ও কে? নাইমা শেষের লাশের দিকে ইশারা করেন। এটাই সৌরভের ছোট ভাই। সৌরভ সেই লাশের দিকে একবার তাকিয়ে আবার নীরব হয়ে যায়। তার চোখে কোনো পরিবর্তন আসে না। থানায় নিয়ে চলো ওকে, আলাদা সেলে রাখো, কোনো কথা বলে রেকর্ড করবে। নাইমা নির্দেশ দেয়। অফিসাররা সৌরভকে নিয়ে গাড়িতে তোলে। সৌরভ তখনও চুপচাপ গাড়ির পেছনের সিটে বসে সে বাইরের দিকে তাকিয়ে থাকে। জানে পৃথিবীতে যা ঘটেছে তার সাথে তার কোনো সম্পর্ক নেই। শহরের পুলিশ স্টেশন, সময় ঘটনার কয়েক ঘন্টা পর। সৌরভকে থানায় আনা হয়েছে। তার প্রাথমিক মেডিকেল চেক আপ ও ফর্মালিটি চলছে। তাকে হ্যান্ডকাফ পরানো অবস্থায় দেখা যায়। সে তখন একদম নির্বিকার। একজন পুলিশ অফিসার নাইমাকে বলে, লোকটা পুরো পাথর, একটা কথাও বলছে না ম্যাডাম, নাম জিজ্ঞেস করলেও তাকাচ্ছে না। অন্য একজন বলে, এমন ঠান্ডা মাথায় এতগুলো খুন ভাবা যায় না। আর শুনেছি লাশের মধ্যে নাকি ওর নিজের ভাইও আছে, শেষের জন, যাকে একদম বীভৎসভাবে মারা হয়েছে, সেটাই নাকি ওর ভাই। নাইমা নিজের অফিসে বসে আছেন। তার টেবিলের সামনে সেই ক্রাইম সিনের ভয়ঙ্কর সব ছবি, লাশের স্তূপের ছবি, ভাইয়ের বিভৎস লাশের ক্লোজ আপ এবং সৌরভের মুখ আর হ্যান্ডকাফ পরা ছবি। নাইমা লাশের ছবিগুলোর দিকে তাকিয়ে থাকেন। বিশেষ করে সেই ছোট ভাইয়ের লাশের ছবিটা তাকে ভাবিয়ে তোলে। এত ঘৃণা! নিজের ভাইকে এভাবে হত্যা করতে পারার পেছনে কি কারণ থাকতে পারে? নিজের ভাই কেন? কিসের এত আক্রোশ? নাইমা নিজেই নিজেকে জিজ্ঞেস করেন। এই লোকগুলো তো গ্যাংস্টার মনে হচ্ছে, গ্যাংওয়ার, কিন্তু একটা ভাই তার নিজের ভাইকে এভাবে মারবে কেন? গ্যাংয়ের সমস্যা হলেই। তার সাথে থাকা একজন জুনিয়র অফিসার আসে। ম্যাডাম, ফরেনসিক টিম কাজ করছে, লাশের প্রাথমিক শনাক্তকরণ হচ্ছে, লোকটার আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছে, পরিচয় জানার চেষ্টা চলছে, কিন্তু সে কিছু বলছে না। নাইমা সৌরভের ছবির দিকে তাকান। ক্রাইম সিনটা ছিল ভয়াবহ। দেখলে মনে হবে যেন একটা নিছক খুন নয়, কোনো হিসেব মেটানো হয়েছে। একতরফা আক্রমণ। আর লোকটার চোখে। নাইমা কিছুক্ষণ থেমে থাকেন।
কিচ্ছু ছিল না, শুধু শূন্যতা অথবা তীব্র আদিম ঘৃণা। যে এত বড় নৃশংস হতে পারে তার পেছনে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। নাইমা চেয়ারে হেলান দেন। এই লোকটাকে, এর অতীত কি, কেন সে এমন হলো, সেই রহস্য উন্মোচন করতে হবে। নাইমা তার টেবিলের ড্রয়ার থেকে একটা পুরনো ফাইল বের করেন। ওর পরিচয় পাওয়ার সাথে সাথেই ওর ব্যাকগ্রাউন্ড চেক করা শুরু করো। স্কুল, কলেজ, চাকরি, পরিবার, সবকিছু। আমি জানতে চাই কে এই সৌরভ খান। মনে মনে সৌরভ খান নামটা ব্যবহার করেন, কারণ পুলিশ তার পরিচয় বের করার চেষ্টা করছে। জি ম্যাডাম, আমি ব্যবস্থা করছি। জুনিয়র অফিসার ফাইল নিয়ে চলে যায়। নাইমা একা বসে থাকেন। তার সামনে পড়ে থাকে ভয়াবহ সব ছবি। তার মনে কেবলই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, কে এই মানুষটা, কি ছিল তার অতীত, কি এমন ঘটলো যে একজন মানুষ এমন বিভৎস খুনি হয়ে গেল, নিজের ভাইকেও ছাড়লো না। তারপর নাইমা ধীরে ধীরে সৌরভের কাছে যায়। তোমার নাম কি? সৌরভ মাথা উঁচু করে নাইমার দিকে তাকায়, গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, আমার নাম সৌরভ। এখন তোমাকে আমি যে প্রশ্নগুলো করবো তার সঠিক উত্তর দেবে। আমি প্রস্তুত। বলো এবার, কেন এতগুলো মানুষকে নির্মমভাবে হত্যা করলে? কি এমন হয়েছিল যার জন্য তুমি আমার ছোট ভাইকেও ছাড় দিলে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে তাকে ফিরতে হবে পেছনে, অনেক পেছনে। তাহলে চলুন জেনে আসি সৌরভের পেছনের গল্প। কে এই সৌরভ, আর কেনই বা এতগুলো খুন সে করল। কয়েক বছর আগের কোনো এক সকাল, ভোরের আলো ফুটেছে। একটা সাধারণ একটা ছোট ঘরে ঘুম থেকে উঠে যুবক সৌরভ, 25 বা 30 বছর বয়সী হবে। তার চোখে মুখে নতুন দিনের ক্লান্তি ও কর্মব্যস্ততার ছাপ। সে বিছানা গুছিয়ে নেয়। ঘরের একপাশে তার মায়ের ছবি রাখা, যা দেখে বোঝা যায় সে হয়তো পরিবার থেকে দূরে থাকে বা পরিবারের দায়িত্ব তার উপর। সে দ্রুত তৈরি হয়ে নেয়, গায়ে চাপায় একটা সাধারণ শার্ট প্যান্ট। বাইরে বেরিয়ে সে লোকাল বাসে ওঠে। বাসের ভিড়ে ঠাসাঠাসি। তার মুখে কোনো অভিযোগ নেই, এটাই তার রোজকার জীবন। বাসে বসে এসে খবরের কাগজ দেখে। তার চোখে মুখে বড় হওয়ার, ভালো কিছু করার স্বপ্ন লুকিয়ে আছে। সৌরভ শহরের একটা নামকরা 5 স্টার হোটেলে প্রবেশ করে। বাইরে থেকে দেখলে চোখ ধাঁধানো চাকচিক্য। সে সরাসরি চলে যায় হোটেলের ব্যাক এরিয়ার স্টাফ রুমে। সেখানে আরও অনেক ওয়েটার, কিচেন স্টাফ, ক্লিনাররা রয়েছে। সবাই নিজেদের ইউনিফর্ম পরছে, কাজের জন্য প্রস্তুত হচ্ছে। সৌরভ তার ওয়েটারের কালো প্যান্ট, সাদা শার্ট আর ওয়েস্ট কোট পরে নেয়। টাই ঠিক করতে করতে সহকর্মীদের সাথে টুকটাক কথা হয়। কিছু সহকর্মী বন্ধুত্বপূর্ণ, কেউ বা একটু ইগোকেন্দ্রিক। এই সৌরভ, আমার টেবিলটা একটু দেখে দিস তো, আমি আসছি। একজন সহকর্মী হয়তো কিছুটা সিনিয়রিটি দেখায় সৌরভকে উদ্দেশ্য করে বলে। সৌরভ শান্তভাবে উত্তর দেয়, হ্যাঁ হয়ে গেছে প্রায়। ছোট কাজ করিস তাই বলে এত ঢিলেমি করবি? গেস্ট সামলানো চারটিখানি কথা নয়, তোর তো শুধু অর্ডার নেয়া আর খাবার সার্ভ করা। সহকর্মীটা কিছুটা তাচ্ছিল্যের সুরে বলে। সৌরভ হালকা হাসে, কোনো প্রতিবাদ করে না। সে জানে এখানে হায়ার কি আছে। সে নতুন আর নিচের দিকের স্টাফ, তাকে মানিয়ে চলতে হবে। ঠিক আছে ভাই, চেষ্টা করছি আরও ফাস্ট হওয়ার। তারা সবাই একসাথে কাজের জন্য হোটেলের রান্নাঘর, সার্ভিং এরিয়া, রেস্টুরেন্টগুলোতে বেরিয়ে যায়। এই সময়টা সাধারণত ব্যস্ত হয়ে ওঠে। হোটেলের অত্যন্ত বিলাসবহুল ডাইনিং হলে সৌরভ ওয়েটারের কাজ করছে। গেস্টদের অর্ডার নেওয়া, খাবার সার্ভ করা, টেবিল পরিষ্কার করা, নিখুঁতভাবে সব কিছু করার চেষ্টা করছে। সে বিনয়ী, দ্রুত এবং সতর্ক। একজন ধনী বখাটে গেস্টের টেবিল। গেস্টটা মেনু দেখছে, কিন্তু মনোযোগ নেই। সৌরভ কাছে দাঁড়ায়। সৌরভ বিনীতভাবে জিজ্ঞেস করে, ম্যাডাম কিছু অর্ডার করবেন? গেস্টটা সৌরভের দিকে না তাকিয়েই বিরক্তি নিয়ে হাত নাড়ে। উফ, দাঁড়াও তো, বিরক্ত করো না। সৌরভ চুপচাপ দাঁড়িয়ে থাকে। গেস্টটা কিছুক্ষণ পর মুখ তুলে তাকায়। গেস্টটা তীব্রভাবে বলে, এই ওয়েটার, কান আছে কি না? ডাকছি শুনতে পাও না? নাকি ইচ্ছে করে না শোনার ভান করো? সৌরভ একটু বিচলিত না হয়ে শান্তভাবে উত্তর দেয়, দুঃখিত ম্যাডাম, আমি এখানেই ছিলাম। এখানেই ছিলে? তাহলে ডাকলেই সাড়া দাওনি কেন? কেমন সার্ভিস তোমাদের? দুঃখিত ম্যাডাম, হয়তো আমি শুনতে ভুল করেছি। কি অর্ডার করতে চান ম্যাডাম? গেস্টটা মেনু থেকে কিছু একটা অর্ডার দেয়, কিন্তু তার কথার সুরে স্পষ্ট অবজ্ঞা। জি ম্যাডাম। তাড়াতাড়ি আনবে, দেরি করলে কিন্তু ম্যানেজারকে কমপ্লেন করব। সৌরভ মাথা নিচু করে দ্রুত চলে আসে।
তার মুখে বিরক্তির ছাপ থাকলেও সেটা সে প্রকাশ করে না। এই ধরনের ব্যবহার তার কাছে নতুন নয়। আরেকটা টেবিলে একজন গেস্ট খাবারের প্লেটে সমস্যা খুঁজে পায়। আসলে কোনো সমস্যা নেই, কিন্তু সে শুধু শুধু সমস্যা করছে। এই ওয়েটার, এইদিকে আসো। কি খাবার এনেছো এটা? একদম ঠান্ডা আর মশলা ঠিক নেই। গেস্টটা প্লেটটা ঠেলে দেয়। সৌরভ এগিয়ে আসে। দুঃখিত স্যার, আমি কিচেনে কথা বলছি, নতুন করে অন্য কিছু এনে দেবে। নতুন করে এনে দেবো মানে? তোমার মতো আনস্মার্ট লোক এই হোটেলে কাজ করে কি করে? সাধারণ একটা খাবার ঠিকমতো সার্ভ করতে পারো না, নাকি ইচ্ছে করে করছো না? গেস্টটা তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে। দুঃখিত স্যার, হয়তো কোনো ভুল হয়েছে। সৌরভ মাথা নিচু করে। সে জানে এই মুহূর্তে তর্ক করা উচিত নয়। তোমার সার্ভিসে আমি মোটেও খুশি নই। টিপস? তোমার মতো লোককে টিপস? যাও তো, বিরক্ত লাগছে। গেস্টটি পকেট থেকে খুচরো পয়সা বের করে টেবিলের উপর ছুঁড়ে দেয়। পয়সাগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়। সৌরভ নিচু হয়ে পয়সাগুলো কুড়িয়ে নেয়। তার চোখে মুখে অপমান স্পষ্ট, কিন্তু সে সেটা হজম করে নেয়। এটাই তার রোজকার জীবনের অংশ। এই কাজটা তার দরকার। হোটেলের একপাশের স্টাফ এরিয়ার কাছাকাছি সংক্ষিপ্ত বিরতির সময় সৌরভ একটা জানালার পাশে দাঁড়ায়। বাইরে ব্যস্ত শহর দেখা যায়, উঁচু উঁচু দালান, ছুটে চলা গাড়ি, সৌরভের মুখে ক্লান্তির ছাপ, কিন্তু তার চোখে কি একটু স্বপ্ন? সে ভাবছে এই শহরের কোথাও তারও একটা ভালো জায়গা হবে। এই সাধারণ মেয়েটার জীবন থেকে সে কি কখনো উপরে উঠতে পারবে? তার স্বপ্নগুলো কি শুধুই স্বপ্ন থেকে যাবে? সে এক দীর্ঘশ্বাস ফেলে। তার মনে পরিবারের কথা আসে, যাদের জন্য সে এত পরিশ্রম করছে। হোটেলের গেটের বাইরে শিফট শেষ হওয়ার পর সন্ধ্যা রাতে সৌরভ ইউনিফর্ম ছেড়ে সাধারণ পোশাকে বেরিয়ে আসে। দিনের কাজ শেষ। শরীর ক্লান্ত, মন দিনের বেলার অপমানে একটু ভারাক্রান্ত, কিন্তু তার মুখে দৃঢ়তা আছে। সে আবার বাসের দিকে হেঁটে যায়, আরও একটা দিন পার করার সন্তুষ্টি নিয়ে। পরের দিন একটা ঝলমলে সকাল। শহরের অন্যতম নামকরা 5 স্টার হোটেলটির জমকালো প্রবেশপথ। মার্বেলের মেঝে চকচক করছে। বিশাল কাঁচের দরজা দিয়ে আলো এসে পড়ছে ভেতরে। দামি ফুলের তোড়া সাজানো লবিতে হোটেলের কর্মীরা পরিপাটি ইউনিফর্মে দাঁড়িয়ে আছে। ওয়েটার, পোর্টার, গেস্ট রিলেশন অফিসার সবাই ব্যস্ত কিন্তু সুশৃঙ্খল। হঠাৎই একটা কালো রঙের অত্যন্ত দামি লিমুজিন এসে হোটেলের পোর্চে দাঁড়ায়। গাড়ির দরজা খোলার জন্য দুজন পোর্টার দ্রুত এগিয়ে যায়। গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে এক তরুণী। তার নাম জান্নাত। তার পরনে ডিজাইনার পোশাক, চোখে দামি সানগ্লাস, হাতে বিলাসবহুল ব্র্যান্ডের হ্যান্ডব্যাগ। তার চলনে স্পষ্ট আভিজাত্য, তবে তার সাথে মিশে আছে এক ধরনের উন্নাসিকতা। তার পেছনে একজন ব্যক্তিগত সহকারী এবং কয়েকজন দেহরক্ষী। বেল বয়রা তার লাগেজ নামাতে শুরু করে। জান্নাত সেদিকে ফিরেও তাকায় না। সে সানগ্লাস খুলে হোটেলের লবির দিকে হেঁটে যায়। তার চোখে মুখে রাজ্যের বিরক্তি। জান্নাত হোটেলের লবিতে প্রবেশ করে, রিসেপশন কাউন্টারের দিকে হেঁটে যায়। রিসেপশনিস্টরা তাকে দেখে দ্রুত নিজেদের প্রস্তুত করে। তাদের মুখে প্রশিক্ষিত হাসি। রিসেপশন কাউন্টারের সামনে দাঁড়ায় জান্নাত। তার সহকারী এগিয়ে এসে কথা বলতে শুরু করে। গুড মর্নিং ম্যাম, ওয়েলকাম টু আওয়ার হোটেল। রিসেপশনিস্ট মেয়েটি হাসি মুখে সম্ভাষণ জানায়। জান্নাত কোনো উত্তর না দিয়ে রিসেপশনিস্টকে আগাগোড়া একবার দেখে নেয়। তার দৃষ্টিতে এক ধরনের তাচ্ছিল্য। জান্নাতের সহকারী কথা বলা শুরু করে। আমাদের প্রেসিডেন্ট সুইং বুকে আছে মিস জান্নাত রহমানের নামে। কনফার্মেশন ডিটেলস আছে আমার কাছে। রিসেপশনিস্ট কম্পিউটার চেক করে। জি স্যার, মিস জান্নাত রহমান, প্রেসিডেন্ট সুইট, সব ঠিক আছে। আপনার আইডি প্লিজ। জান্নাতের ব্যাগ থেকে একটা ডিজাইনার ওয়ালেট বের করে আইডি কার্ড দেয়। রিসেপশনিস্ট আইডি কার্ডটা নেয়। মিস জান্নাত, আপনার সুইট প্রস্তুত আছে। আপনার থাকার সময়কাল আপনাকে সার্ভিস দিতে পেরে আমরা আনন্দিত। রিসেপশনিস্ট বিনয়ের সাথে বলে। জান্নাত হাত নেড়ে বিরক্তি প্রকাশ করে। শুধু আইডি দেখি এত সময়? দ্রুত করুন, আমি ক্লান্ত। জি ম্যাম, 1 মিনিট প্লিজ। রিসেপশনিস্ট দ্রুত কাজটি শেষ করার চেষ্টা করে। জান্নাত এই ফাঁকে লবিটা একবার দেখে নেয়। তার মুখে বিরক্তি আরও বাড়ে। হে কি, লবির ফ্লোরে সামান্য দাগ কিসের? তোমাদের 5 স্টার হোটেলে পরিচ্ছন্নতা এমন হয় নাকি? জান্নাত একটা ছোট্ট দাগ দেখিয়ে অভিযোগ করে। রিসেপশনিস্ট এবং পাশের ম্যানেজার দ্রুত এগিয়ে আসে। অন্তত দুঃখিত ম্যাম, আমি এক্ষুনি পরিচ্ছন্নতা লোককে পাঠাচ্ছি। দুধ তেরি,
প্রথম ইমপ্রেশনটাই নষ্ট করে দিল। জান্নাত বিরক্তি নিয়ে মুখ ঘুরিয়ে নেয়। ফর্মালিটি শেষ হওয়ার পর একজন গেস্ট রিলেশন ম্যানেজার এগিয়ে আসে। ম্যানেজারটা বলে, মিস জান্নাত, আপনাকে স্কাউট করার জন্য আমি প্রস্তুত। জান্নাত কোনো উত্তর না দিয়ে হাঁটা শুরু করে। ম্যানেজারটা তার পাশে পাশে হাঁটে। বেলবয়রা লাগেজ নিয়ে তাদের অনুসরণ করে। লিফটের দিকে যেতে যেতে জান্নাত হোটেলের সজ্জা বা আর্ট পিসগুলো দেখে নাক ছিটকায়। সে ম্যানেজারকে উদ্দেশ্য করে বলে, এসব কি ধরনের সাজ, একেবারে রুচিহীন। ম্যানেজারটা অস্বস্তি বোধ করে কিন্তু হাসি মুখে উত্তর দেয়, আমরা চেষ্টা করি ক্লাসিক এমন মডার্নের ওয়েটিং রাখতে ম্যাম। ক্লাসিক আর মডার্ন না ছাই, পুরাতন আর সেকেলে। তোমাদের ইন্টেরিয়র ডিজাইনের রুচি অত্যন্ত খারাপ। জান্নাত লিফটে প্রবেশ করে। লিফটের ভেতরেও জান্নাতের বিরক্তি প্রকাশ পায়। লিফটে একটু আসতে চললেই সে অভিযোগ করে, তোমাদের লিফট এত স্লো কেন? আগে থেকে মেইনটেনেন্স করো না? ম্যাডাম, এটা আমাদের অন্যতম দ্রুত গতির লিফট। রাখুন আপনার দ্রুত গতি, আমার কাছে স্লো লাগছে। জান্নাত চোখ বন্ধ করে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে থাকে। হোটেলের বিলাসবহুল প্রেসিডেন্ট স্যুট, বিশাল ঘর, দামি আসবাবপত্র, বিশাল জানালা দিয়ে শহরের দৃশ্য দেখা যাচ্ছে। তারা স্যুটে পৌঁছায়। ম্যানেজার স্যুটের বিভিন্ন অংশ দেখাতেই শুরু করে, এটি বসার ঘর ম্যাম, এটি ডাইনিং এরিয়া, আর ওপাশে মাস্টার বেডরুম, আর সাথে অ্যাটাচ বাথরুম। ম্যানেজারটা উচ্ছ্বাসের সাথে বর্ণনা করে। জান্নাত ঘরের ভেতর হেঁটে বেড়ায়, প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আর খুঁত বের করার চেষ্টা করে। এসির টেম্পারেচার ঠিক নেই মনে হচ্ছে, আর এই বেডশিটটা কেমন অমসৃণ লাগছে। এটা কি রিসেপশন কটন নাকি নামি 5 স্টার? জান্নাত বেডের কাছে গিয়ে বেডশিট স্পর্শ করে দেখে। জি ম্যাম, এডিশন কার্টুন আমাদের হোটেলের বেশ কোয়ালিটি লেভেল ব্যবহার করা হয়। আমার কাছে তা মনে হচ্ছে না, আর বাথরুমের কল থেকে মনে হচ্ছে পানি ধীরে পড়ছে। এটা কি ঠিক করুন। জি ম্যাম, আমি এক্ষুনি ইঞ্জিনিয়ারিং টিমকে খবর দিচ্ছি। ম্যানেজার ফোনের জন্য হাত বাড়ায়। দুত্তরি, আরাম করার আগে কাজ শুরু হয়ে গেল। তোমাদের দিয়ে কিচ্ছু হয় না। জান্নাত সোফায় শরীর এলিয়ে দেয়। ম্যানেজারটা অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকে। জান্নাতের সহকারী লাগেজ গোছানোর ব্যবস্থা করতে থাকে। হোটেলের একটা ব্যস্ত রেস্টুরেন্ট। দুপুরের খাবারের সময়। কয়েক ঘন্টা পর জান্নাত রেস্টুরেন্টে খেতে আসে, তার সাথে সহকারী ও দেহরক্ষী। রেস্টুরেন্টটা গেস্টদের ভিড়ে পূর্ণ। সৌরভ তার সেকশনে কাজ করছে, টেবিল পরিষ্কার করছে, অর্ডার নিচ্ছে, খাবার সার্ভ করছে। সে তার কাজে মনোযোগী এবং ব্যস্ত। জান্নাত একটা ভিআইপি টেবিলে বসে। সৌরভের সেকশনে পরে টেবিলটি। জান্নাত মেনু দেখে। সৌরভ তার টেবিলের কাছে যায়, পকেট থেকে একটা ছোট নোটপ্যাড বের করে। ম্যাডাম, আপনার অর্ডার নিতে পারি? সৌরভ বিনীতভাবে জিজ্ঞেস করে। জান্নাত মুখ তুলে তাকায়। সৌরভকে দেখে তার মুখে বিরক্তির রেখা ফুটে ওঠে। সম্ভবত সকালে লবিতে বা অন্য কোথাও একবার দেখেছিল তাকে। একজন সাধারণ ওয়েটার। তুমি কি এই সেকশনের দায়িত্ব তোমার? জি ম্যাডাম, আমার নাম সৌরভ, আমি এই টেবিলের দায়িত্বপ্রাপ্ত ওয়েটার। সৌরভ শান্তভাবে উত্তর দেয়। জান্নাত নাক ছিটকায়। তোমার মতো একটা সাধারণ ওয়েটার আমার টেবিলের দায়িত্বে? তোমার হোটেলে কি ভালো ওয়েটারের অভাব? সৌরভের মুখে অপমান স্পষ্ট হয়, কিন্তু সে পেশাদারিত্ব বজায় রাখে। দুঃখিত ম্যাম, আমি আমার দায়িত্ব পালন করছি। তোমার সার্ভিস নিশ্চয়ই তেমন ভালো হবে না। তবু বলো, কি আছে মেনুতে? জান্নাত মেনু এগিয়ে দেয়। সৌরভ মেনুর বিশেষ আইটেমগুলো বলতে শুরু করে। জান্নাত বিরক্তি নিয়ে শোনে। থাক, আর বলতে হবে না। আমার যা চাই তা মেনুতে আছে কিনা আমি দেখি। জান্নাত নিজেই মেনু দেখে। কিছুক্ষণ পর অর্ডার দেয়। অর্ডারের মাঝেও তার কথার সুরে তাচ্ছিল্য স্পষ্ট। এই খাবারটা যেভাবে বলি সেভাবে বানাতে বলবে, আর একটু এদিক ওদিক হলে কিন্তু খবর আছে। জি ম্যাম, আপনার এক্স্যাক্ট ইনস্ট্রাকশন কিচেনে জানিয়ে দিচ্ছি। সৌরভ অর্ডার নোট করে নিয়ে চলে যাওয়ার সময় জান্নাত আবার ডাকে, আই ওয়েটার শোনো। সৌরভ ফিরে আসে। জি ম্যাম। তোমার ইউনিফর্মটা কেমন নোংরা লাগছে। হোটেলের ওয়েটারদের ইউনিফর্ম এত অপরিষ্কার কেন থাকবে? এটাই তোমাদের হোটেলের স্ট্যান্ডার্ড? জান্নাত সৌরভের শার্টের আননোটিসড একটা ছোট দাগ দেখিয়ে দেয়। সৌরভ তার শার্টের দিকে তাকায়। হয়তো কাজের সময় অসাবধানতা বশত লেগেছে। সে বিব্রত বোধ করে। দুঃখিত ম্যাম, কাজের সময় লেগেছে হয়তো।
আমি ঠিক করে নিচ্ছি। হয়তো নয়, লেগেছি। ভালো করে দেখে কাজ করতে পারো না, শুধু শুধু হোটেলের রেপুটেশন নষ্ট করছো। জান্নাত কড়া ভাষায় কথাগুলো বলে। দুঃখিত ম্যাম। সৌরভ দ্রুত সেখান থেকে সরে আসে আর তার মুখ কালো হয়ে যায় অপমানে। হোটেলের স্টাফ রুমে দুপুরের খাবারের সময়ের বিরতি। সৌরভ স্টাফ রুমে আসে। অন্য ওয়েটাররাও আছে, তাদের মুখেও ক্লান্তির ছাপ। সৌরভ একটা চেয়ারে বসে। তার চেহারা দেখে বোঝা যায় সে বেশ আপসেট। একজন সহকর্মী এগিয়ে আসে। কিরে সৌরভ, কি হয়েছে? চেয়ারে এমন লাগছে কেন? আর বলিস না, একটা গেস্ট এসেছে। কি ভয়াবহ অহংকারী, কথা বলার ধরন দেখলে মনে হয় আমরা মানুষ নই। কোন গেস্ট? নতুন ভিভিটে নাকি? প্রেসিডেন্ট সুইটে উঠেছে যে? হ্যাঁ ওটাই, মিস জান্নাত রহমান। এত অহংকার কেন মানুষের কে জানে? আরে ভাই, ওদের পয়সা আছে তো তাই। ওরা মনে করে পয়সা দিয়ে সব কেনা যায়। আমাদের মতো খেটে খাওয়া মানুষদের তো ওরা গোনাই ধরে না। আমার ইউনিফর্মে সামান্য একটা দাগ লেগে যে কথা শোনালো, মনে হলো আমি কত বড় অন্যায় করে ফেলছি। সৌরভ এখনও সেই অপমানের ঘোর থেকে বের হতে পারেনি। বাদ দে দোস্ত, এসব আমাদের জীবনের অংশ। এসব মেনে নিয়েই কাজ করতে হয়। হোটেলের ভালো গেস্টও আছে অনেক, তাদের কথার ভাব। কিন্তু এভাবে তুচ্ছ তাচ্ছিল্য ভালো লাগে না। থাকে তোর টেবিলে কিন্তু সার্ভিস ভালো দিতে হবে। শুনেছি এই মিস জান্নাত রহমানের কমপ্লেন করার স্বভাব আছে। জানি, চেষ্টা করছি। হোটেলের ম্যানেজারের অফিস। সে বিকেল। জান্নাত ম্যানেজারের সাথে কথা বলছে। সে রেস্টুরেন্টে তার অভিজ্ঞতার কথা বলছে। ম্যানেজার সাহেব, আপনার ওয়েটারের স্ট্যান্ডার্ড এত নিম্নমানের কেন? বিশেষ করে একজন ওয়েটার ছিল, নামটা মনে নেই। হ্যাঁ, সৌরভ। ওর ইউনিফর্ম অপরিষ্কার ছিল, কথা বলার ধরনও কেমন আনস্মার্ট। জান্নাত অভিযোগের সুরে বলে। ম্যানেজারটা বিনয়ের সাথে কথা শুনে। অত্যন্ত দুঃখিত ম্যাম আপনার এমন অভিজ্ঞতার জন্য। আমি এক্ষুনি বিষয়টি দেখছি। সৌরভ আমাদের পুরনো এবং হার্ড ওয়েটিং ওয়েটার। তবুও যদি কোনো সমস্যা হয়ে থাকে। হার্ড ওয়ার্কিং হলেই হবে না, প্রেজেন্টেশন বলে একটা কথা আছে। 5 স্টার হোটেলের ওয়েটারদের আরও স্মার্ট হওয়া উচিত। আমি আপনার হোটেলের ওভারঅল সার্ভিসে মোটেও খুশি নই। ম্যাম, আমরা নিশ্চিত করছি আপনার বাকিটা সময় যেন খুব আরামদায়ক হয়। আপনার কোনো রেকমেন্ড থাকলে জানাবেন প্লিজ। ম্যানেজারটা তাকে শান্ত করার চেষ্টা করে। রিকোয়ারমেন্ট তো অনেক আছে, কিন্তু আপনাদের সার্ভিস দেখে আমার আস্থা চলে যাচ্ছে। জান্নাত চলে যাওয়ার জন্য ওঠে। এই দৃশ্য থেকে বোঝা যায় জান্নাতের অহংকার শুধু সৌরভের প্রতি নয়, হোটেলের প্রায় সব স্টাফের প্রতি। হোটেলের করিডোর। দিনের শেষ। সৌরভ ডিউটি শেষে বাসায় ফেরার জন্য প্রস্তুত হচ্ছে। তার মুখে ক্লান্তির ছাপ। সে হেঁটে যাচ্ছে। এমন সময় সে দূর থেকে জান্নাতকে দেখতে পায়। জান্নাত ফোনে কারোর সাথে কথা বলছে। তার মুখে এখনও সে আভিজাত্য আর আত্মতুষ্টি। সৌরভ এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে যায়। সে জান্নাতের দিকে তাকিয়ে থাকে। এই সমাজের দুই প্রান্তে থাকা দুটা মানুষ, একজন চরম বিত্তশালী ও অহংকারী, আরেকজন সাধারণ খেটে খাওয়া মানুষ যে রোজ অপমানের শিকার হয়। সৌরভের চোখে হয়তো এক ধরনের বিষণ্ণতা আর চাপা ক্ষোভ ফুটে ওঠে। সে কিচ্ছু না বলে পথ পরিবর্তন করে অন্যদিকে হেঁটে যায়। জান্নাত সৌরভকে দেখতে পায় না। সে নিজের জগতে ব্যস্ত। পরের দিন দুপুরের ব্যস্ত সময়। হোটেলের অভিজাত ডাইনিং হল, ঝলমলে আলো, পরিপাটি টেবিল, কাঁচের বাসনপত্রের ঝিলিক। গেস্টরা ব্যস্ত ভঙ্গিতে দুপুরের খাবার খাচ্ছে। সৌরভ তার সেকশনে কাজ করছে। সে সতর্ক এবং কর্মঠ, কিন্তু পূর্বের দিনের অপমানের রেশ তার মনে লেগে আছে। সে মাঝে মাঝে গেস্টদের ভিড়ে জান্নাতকে খোঁজে। হঠাৎই জান্নাত তার সহকারী ও দেহরক্ষীদের নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করে। আজও তার পরনে অত্যন্ত দামি পোশাক, মুখে সে উন্নাসিক ভাব। সে সরাসরি তার নির্দিষ্ট ভিআইপি টেবিলের দিকে এগিয়ে যায়। সৌরভ তাকে দেখতে পায়। তার বুকটা ধুপ করে ওঠে। সে প্রস্তুত হয় আরও এক দফা অপমানের জন্য। জান্নাত তার টেবিলে বসে, মেনু হাতে নেয়, কিন্তু সেদিকে তেমন মনোযোগ দেয় না। সে ঘুম থেকে উঠেছে। তার মুখে বিরক্তি স্পষ্ট। কোনো কারণে তার মেজাজ খারাপ। সৌরভ তার টেবিলের কাছে যায়। সৌরভ যথাসম্ভব বিনীতভাবে জিজ্ঞেস করে, ম্যাডাম সুপ্রভাত, আপনার অর্ডার নিতে পারি? জান্নাত সৌরভের দিকে তাকায়। তার চোখ সৌরভকে আগাগোড়া স্ক্যান করে। মুখে ফুটে ওঠে বাঁকা হাসি। সুপ্রভাত? তোমার মতো সাধারণ মানুষের সুপ্রভাত আর আমাদের সুপ্রভাত কি এক জিনিস নাকি? তোমার চেহারা দেখে আমার সকালটা খারাপ হয়ে গেল প্রায়। সৌরভের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে কিছু বলে না।
শুধু মেনুটা টেবিলের উপর রাখে। কি আছে মেনুতে? কাল যা খেয়েছিলাম সেটা জঘন্য ছিল, আজ নিশ্চয়ই আরও খারাপ কিছু হবে। ম্যাডাম, মেনুতে অনেক নতুন আইটেম যোগ হয়েছে, আপনি দেখতে পারেন। আমাদের চিফ আজ সকালে। সৌরভ কিছু বলার চেষ্টা করে, জান্নাত হাত দিয়ে থামিয়ে দেয়। থাক, আর তোমার লেকচার শুনতে চাই না। তোমরা শেফ সম্পর্কে কি জানো? তোমাদের কাজ শুধু অর্ডার নেওয়া আর খাবার বেয়ে আনা। ফাইন, ডাইনিং বা খাবারের মান নিয়ে কথা বলার মতো রুচি বা জ্ঞান তোমাদের থাকার কথা নয়। কথাটা শুনে সৌরভের গায়ে লাগে। এটা সরাসরি তার সামাজিক অবস্থা নিয়ে আক্রমণ। দুঃখিত ম্যাম, আমি শুধু তথ্য দিচ্ছিলাম। তথ্য? হাহ, তোমরা ভুল তথ্যই দিতে পারো। তোমাদের কি গ্রামের বাজার থেকে তুলে আনা হয়েছে নাকি? কথাবার্তা চালচলন দেখে তো তাই মনে হয়। জান্নাত হাসে, কিন্তু সে হাসিটা খুব নিষ্ঠুর। তোমরা তো ক্ষেত মজুরি হওয়ার যোগ্য। এই 5 স্টার হোটেলে কি করছো কে জানে? ম্যাডাম, আমি আপনার টেবিলের দায়িত্বে আছি, দয়া করে। সৌরভ তার কাজ মনে করিয়ে দিতে চায়। দায়িত্ব? তোমার আবার দায়িত্ব কি? কিছু অর্ডার দিব, নিয়ে আসবে, ব্যাস। তোমার বেশি কথা বলার দরকার নেই। জান্নাত কড়া গলায় থামিয়ে দেয়। এই আইটেমটা আনো, আর হ্যাঁ, এইবার যেন ঠান্ডা না হয়। সৌরভ অর্ডার নিয়ে চলে যায়। তার কান তখনও জান্নাতের কথার ভোঁ ভোঁ করছে। খ্যাত মজুর, গ্রামের বাজার থেকে তুলে আনা, এই কথাগুলো তীরের মতো বিঁধেছে তার বুকে। সে নিজেকে যতটা সম্ভব সামলে কিচেনের দিকে যায়। সেই 5 স্টার হোটেলের করিডোরে কিছু সময় পর সৌরভ খাবার নিয়ে যাচ্ছিল জান্নাতের টেবিলের দিকে। করিডোরে জান্নাতের সাথে দেখা হয়েছে। জান্নাত ফোন করতে করতে আসছিল। সৌরভ পথ ছেড়ে একপাশে দাঁড়ায়। জান্নাত সৌরভকে দেখে ফোনের ওপাশ থেকে কারোর সাথে কথা বলতে বলতেই তার দিকে তাকিয়ে বিরক্তি প্রকাশ করে। উফ, এসব আনস্মার্ট লোকগুলো হোটেলে যেখানে সেখানে ঘুরে বেড়ায় কেন কে জানে। ফোনে কথা বলতে বলতে সে যথেষ্ট জোরে কথাটা বলে যাতে সৌরভ শুনতে পায়। একদম রুচি নেই, পরিবেশটাই নষ্ট করে দেয়। সৌরভ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। খাবার ভরা ট্রেটা তার হাতে কাঁপতে থাকে। জান্নাত তার পাশ দিয়ে এমনভাবে হেঁটে যায় যেন সে নেই, যেন সৌরভ একটা অদৃশ্য বা মূল্যহীন জিনিস। হোটেলের ক্যাফেতে বিকেলে জান্নাত বসে কফি খাচ্ছে। সৌরভ অন্য কোনো কাজে সেদিক দিয়ে যাচ্ছিল। আজ ক্যাফেতে তার ডিউটি পড়েছে। জান্নাত তাকে দেখতে পায়। আই ওয়েটার, এদিকে এসো। জান্নাত ডাকে। সৌরভ এগিয়ে যায়। জি ম্যাডাম। আমার কফিটা কেমন যেন লাগছে। তোমরা কি কফি বানাতো জানো না, নাকি আমাকে দেখে ইচ্ছে করে তা দিয়েছো? ম্যাডাম, আমি দেখছি। সৌরভ কাপটা হাতে নিতে চায়। জান্নাত হাত সরিয়ে দেয়। থাক থাক, তোমাদের দেখে মনে হয় না তোমার টেস্ট বুট বলে কিছু আছে। গরিব মানুষ তোমরা, ভালো জিনিস কাকে বলে বুঝবে না। সৌরভ কিছু বলতে চেষ্টা করে। চুপ, তোমার মতো গরিব লোকেরা দুবেলা পেট ভরে খেতে পায় কিনা সন্দেহ, আর তোমরা আমাকে ভালো কফি চেনাবে? জান্নাত ব্যঙ্গ করে হাসে। এই নাও। সে তার পার্স থেকে একটা ছোট অ্যামাউন্টের নোট বের করে সৌরভের দিকে ছুঁড়ে দেয়। টাকাটা সৌরভের পায়ের কাছে পড়ে। এটা রাখো, তোমার এটা বেশি দরকার। টিপস হিসেবে দিলাম, যদিও তোমার সার্ভিসের যোগ্য নও। সৌরভ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। টাকাটা মেঝের উপর পড়ে আছে। তার চোখে মুখে চরম অপমান, কিন্তু সে টাকাটা তোলে না। তার জোয়াল শক্ত হয়ে আসে। সৌরভ শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, ম্যাডাম, আমি টিপস নেই না এভাবে। জান্নাত অবাক হয়ে তাকায়। নাও না মানে? না কুচু দেখাচ্ছ? তোমাদের আবার কিসের আত্মসম্মান? টাকা না বলছি। আমি আপনার এই টাকা নিতে পারবো না ম্যাডাম। সৌরভের গলা আরও দৃঢ় হয়। জান্নাত রেগে যায়। এত সাহস! একটা সামান্য ওয়েটারের এত স্পর্ধা! কি ভাবো নিজেকে? অনেক বড়লোক হয়ে গেছো নাকি হোটেলের টিপস পেয়ে পেয়ে? কাছাকাছি থাকা কয়েকজন গেস্ট তাদের দিকে তাকায়। সৌরভ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে। ম্যাডাম, দয়া করে এমন করবেন না। কেন করব না? তোমাদের আসল জায়গা কোথায় সেটা মনে করিয়ে দিচ্ছি। তোমাদের মতো নিচু তলার লোকের এত তেজ ভালো না। জান্নাত এবার উঠে দাঁড়িয়ে বলে, এই টাকা তোমার মুখে ছুঁড়ে মারা উচিত ছিল, কিন্তু হাতের ব্যাগটা নষ্ট হবে। সে টাকাটা মেঝের উপরেই রেখে চলে যায়। তার সহকারী দ্রুত টাকাটা তুলে নেয়। সৌরভ স্থির দাঁড়িয়ে থাকে। মেঝের দিকে তাকিয়েই থাকে সে। অপমানটা তার ভেতরটা জ্বালিয়ে দেয়। গরিব হওয়া কি এতটাই অপরাধ? খেটে খাওয়া মানুষ মানেই কি সম্মান পাওয়ার অযোগ্য? হোটেলের স্টাফ রুমে শিফট শেষে সৌরভ আসে। তার মুখে গভীর বিষণ্ণতা আর রাগ মেশানো এক অভিব্যক্তি ফুটে ওঠে। সহকর্মীরা তাকে দেখে বলে,
কিরে সৌরভ, কি হয়েছে? আজও কি সেই ভিআইপি গেস্টের সাথে ঝামেলা হয়েছে? সৌরভ আর থাকতে পারে না। দূর, কি বলিস, ঝামেলা না, সোজাসুজি অপমান। আজ যেভাবে কথাগুলো শোনালো, গরিব মানুষ, ক্ষেত মজুর, টাকা নাও দরকার হবে। অন্য সহকর্মীরা মনোযোগ দিয়ে শোনে, তাদের মুখেও রাগ আর সহানুভূতির ছাপ। কিছু কিছু গেস্ট এমন হয় রে ভাই, ওদের পয়সার গরম, কিন্তু এতটা নিচে নামা ঠিক না। শুধু গরিব বলে এভাবে অপমান করবে? আমাদের কি কোনো সম্মান নেই? সারাদিন খেটে মরছি ওদের সেবা করার জন্য, আর ওরা আমাদের মানুষই মনে করে না। জানি দোস্ত, কষ্ট হয়, কিন্তু কি করবি বল, আমাদের তো চাকরিটা দরকার। চাকরি দরকার ঠিকই, কিন্তু প্রতিদিন এভাবে মরে মরে বাঁচা যায় না। সৌরভ দেয়ালে ঘুষি মারতে চায়, কিন্তু নিজেকে সামলে নেয়। তার চোখে মুখে কষ্টের সাথে এক ধরনের দৃঢ় সংকল্প ফুটে ওঠে। 2 দিন পর বিকেলে 5 স্টার হোটেলটার জমকালো লবি, আলো ঝলমল করছে, গেস্টরা আসা যাওয়া করছে। রিসেপশন এলাকা এবং লবির একপাশে কফি শপ। সৌরভ আজ লবিতে ডিউটিতে আছে। গেস্টদের নির্দেশনা দেওয়া বা ছোটোখাটো কাজে সাহায্য করা তার দায়িত্ব। সে পরিপাটি ইউনিফর্মে দাঁড়িয়ে আছে, মুখে পেশাদারি গাম্ভীর্য। জান্নাত তার স্যুট থেকে নেমে এসে লবি দিয়ে হেঁটে যাচ্ছে, হয়তো কোথাও বের হবে। তার পরনে দামি পোশাক, হাতে মোবাইল ফোন। জান্নাত হেঁটে যাচ্ছে লবি দিয়ে, তার সহকারী তার পেছনে। হঠাৎ তার মোবাইল ফোনটা হাত থেকে ফসকে যায় এবং মার্বেলের মেঝের উপর পড়ে যায়। বিকট শব্দ হয়। ফোনটা অনেক দামি, স্ক্রিনটা ভেঙে চৌচির হয়ে যায়। জান্নাতের মুখ ফ্যাকাশে হয়ে যায়। তার জন্য এটা শুধু ফোন নয়, তার কাজেরও সামাজিক যোগাযোগের মূল মাধ্যম। সে হতবাক হয়ে মেঝেতে পড়ে থাকা ফোনটার দিকে তাকিয়ে থাকে। তার সহকারী দ্রুত এগিয়ে আসে। ম্যাম, ও নো। সহকারী ফোনটা তোলার জন্য নিচু হয়। কয়েকজন গেস্ট এবং হোটেলের স্টাফের দৃষ্টি তাদের দিকে যায়। জান্নাতের বিরক্তি আর রাগ মুহূর্তে কয়েক গুণ বেড়ে যায়। এই মুহূর্তে সে অসহায় বোধ করে, যা তার অভ্যস্ত নয়। আমার ফোন! জান্নাত উত্তেজিত হয়ে ওঠে। দেখছো কি হয়েছে? পুরো ভেঙে গেল। ঠিক সেই সময় সৌরভ কাছেই দাঁড়িয়েছিল। ঘটনাটা দেখে সে দ্রুত এগিয়ে যায়। ম্যাডাম, আমি কি সাহায্য করতে পারি? সৌরভ বিনীতভাবে জিজ্ঞেস করে। জান্নাত সৌরভকে দেখে আরও বিরক্ত হয়। এই সেই ওয়েটার যাকে এসে এত অপমান করেছে। এই মুহূর্তে সে চায় না এমন কেউ তাকে এই অবস্থায় দেখুক। তোকে কে ডেকেছে? যাও এখান থেকে, এটা তোমাদের মতো লোকের বোঝার বিষয় নয়। সৌরভ একটু বিচলিত হয় না, সে পরিস্থিতিটা বোঝে। জান্নাতের সহকারী ফোনটা তোলে, স্ক্রিন দেখে হতাশ হয়। সহকারী বলে, ম্যাম, এটা মনে হয় ঠিক করা সম্ভব নয়। মানে কি সম্ভব নয়? আমার সব কাজ এই ফোনে। জান্নাত অধৈর্য হয়ে ওঠে, তার চোখে পানি প্রায় চলে আসে। এই প্রথম সৌরভ তার অসহায়ত্ব দেখতে পায়। সৌরভ তখনও কাছে দাঁড়িয়েছিল। সে ফোনটা দেখে। ম্যাডাম, যদি অনুমতি দেন আমি দেখতে পারি, হয়তো ডাটা রিকভার করা সম্ভব। সৌরভ শান্তভাবে বলে, তার গলায় কোনো অহংকার নেই, শুধু সাহায্যের আন্তরিক প্রস্তাব। জান্নাত অবাক হয়ে তাকায়। এই লোকটা যাকে সে এত অপমান করেছে, সে এখন তাকে সাহায্য করার প্রস্তাব দিচ্ছে। তার মুখ থেকে রুক্ষ কথাটা বের হওয়ার আগে সৌরভ আবার বলে। সৌরভ বলে, আমাদের পরিচিত একজন আছে, খুব ভালো মোবাইল ইঞ্জিনিয়ার, জরুরি হলে সে এখনই এসে দেখতে পারবে। জান্নাতের সহকারী বলে ওঠে, ম্যাম, আমাদের এক্ষুনি একটা জরুরি কানেক্টফুলি কল আছে, ফোনের ডাটা খুব দরকার। জান্নাত দ্রুত চিন্তা করে, তার কাছে এই মুহূর্তে ফোন আর তার ডাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে সৌরভের দিকে তাকায়, তার চোখে মুখে অবিশ্বাস আর দ্বিধা, কিন্তু এই মুহূর্তে তার হাতে অন্য কোনো উপায় নেই। তুমি নিশ্চিত তোমার পরিচিত লোকটা পারবে? জান্নাত জিজ্ঞেস করে। তার গলার স্বর পূর্বের চেয়ে অনেক নরম, তবুও তাতে সংশয় মেশানো। জি ম্যাডাম, আমি ভরসা দিতে পারি। সৌরভের কণ্ঠে আত্মবিশ্বাস। জান্নাত এক মুহূর্ত ভাবে, তার অহংকার এবং প্রয়োজন, এই দুটার মধ্যে প্রয়োজনটাই জিতে যায়। ঠিক আছে, ডেকে আনো তোমার ইঞ্জিনিয়ারকে, জলদি। জি ম্যাডাম। সৌরভ দ্রুত ব্যবস্থা করতে চলে যায়। জান্নাত দাঁড়িয়ে থাকে, তার চোখে মুখে বিস্ময়। এই লোকটা যাকে সে তুচ্ছ জ্ঞান করেছে, সে এখন তার বিপদে এগিয়ে এলো এবং অত্যন্ত পেশাদারি এবং শান্তভাবে পরিস্থিতি সামলাচ্ছে। এটা তার ধারণার সাথে মেলে না। কিছু সময় পর সৌরভের পরিচিত মোবাইল ইঞ্জিনিয়ার আসে। সৌরভ তাকে জান্নাত ও তার সহকারীর সাথে পরিচয় করিয়ে দেয়। ইঞ্জিনিয়ার দ্রুত ফোনটা পরীক্ষা করতে শুরু করে। জান্নাত এবং তার সহকারী উদ্বেগের সাথে তাকিয়ে থাকে। সৌরভ একটু দূরে দাঁড়িয়ে পুরো বিষয়টা সুপারভাইজ করে। সে নিশ্চিত করে যে সব কিছু ঠিকঠাক চলছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার দ্রুত কাজটা করে ফেলে।
কিছুক্ষণের মধ্যে এসে জানায় ডাটা রিকভার করা সম্ভব হয়েছে এবং একটা নতুন ফোনে তা ট্রান্সফার করা যাবে। এটা সম্ভব হয়েছে। জান্নাতের সহকারী আনন্দিত হয়ে ওঠে। জান্নাতের মুখে স্বস্তি ফুটে ওঠে। সে ইঞ্জিনিয়ারকে ধন্যবাদ জানায়। সৌরভ বিনীতভাবে একটু দূরে দাঁড়িয়ে আছে। জান্নাত এগিয়ে আসে সৌরভের দিকে। তার মুখে এক ধরনের অকওয়ার্ডনেস। জান্নাত খুব নিচু গলায় বলে, ধন্যবাদ। যেন কথাটা বলতে তার কষ্ট হচ্ছে। এই প্রথম সে সৌরভকে ধন্যবাদ জানাচ্ছে। সৌরভ হাসে না, কিন্তু তার চোখে মুখে আন্তরিকতা ফুটে ওঠে। এটা আমার দায়িত্ব ম্যাম, গেস্টদের সাহায্য করা। দায়িত্ব? জান্নাত তার দিকে তাকায়। সে জানে এটা শুধু দায়িত্ব ছিল না, তার ব্যবহার সত্ত্বেও সৌরভ সাহায্য করেছে। তোমার ইঞ্জিনিয়ার খুব ভালো কাজ করেছে। জি ম্যাম, ওর হাত খুব ভালো। জান্নাত কিছুক্ষণ চুপ করে থাকে। সে কি বলবে বুঝতে পারছে না। তার অহংকারী সত্তা তাকে আটকাচ্ছে, কিন্তু আজকের ঘটনা তাকে বাধ্য করেছে ভিন্নভাবে ভাবতে। তোমার নাম কি বলেছিলে? জান্নাত জিজ্ঞেস করে, যেন সে প্রথমবার তার নাম জানতে চাইছে। সৌরভ ম্যাডাম। সৌরভ। জান্নাত নামটা উচ্চারণ করে। ওয়েল সৌরভ, থ্যাঙ্কস এগেইন। ইটস ওকে ম্যাম। জান্নাত তার কথা না বাড়িয়ে তার সহকারীর সাথে চলে যায়। সৌরভ দাঁড়িয়ে থাকে। তার মুখে এক ধরনের মিশ্র অনুভূতি, অপমান, কষ্ট এবং আজকের ঘটনায় সামান্য হলেও আত্মতৃপ্তি। জান্নাতের স্যুটে সেই রাতে জান্নাত একা বসে আছে। তার নতুন ফোনটা চার্জ হচ্ছে। তার মনে কেবলই ঘুরছে আজকের ঘটনা আর সৌরভের মুখটা। সে বারবার সৌরভের শান্ত আত্মবিশ্বাসী চেহারাটা কল্পনা করে। তার মনে পড়ে কিভাবে সে সৌরভকে গরিব, খ্যাত, মজুর বলে অপমান করেছে। আর সেই মানুষটা আজ তার বিপদে এগিয়ে এলো, কোনো প্রতিদান বা স্বীকৃতির আশা না করে। সে নিজেকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করে, তার ব্যবহার কি ঠিক ছিল? এই মানুষটা তো তার ধারণার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তার সততা, তার পেশাদারিত্ব, তার ঠান্ডা মাথায় কাজ করার ক্ষমতা, সব কিছুই জান্নাতকে মুগ্ধ করে। সে বুঝতে পারে মানুষকে তার পোশাক বা পেশা দিয়ে বিচার করা যায় না, তার ভেতরের মূল্যটাই আসল। সে রাতে হয়তো ঠিকমতো ঘুমোতে পারে না। তার মনে পরিবর্তন আসায় শুরু হয়েছে। সৌরভ নামের এই সাধারণ ওয়েটারটি তার মনে এক নতুন জায়গা করে নিচ্ছে, সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে। এদিকে হোটেলের স্টাফরুম। সময় পরের দিন সকাল। সৌরভ স্টাফরুমে আসে। সহকর্মীরা তাকে দেখে। একজন সহকর্মী জিজ্ঞেস করে, কিরে সৌরভ, কাল শুনলাম তুই নাকি সেই ভিআইপি গেস্টের ফোন ঠিক করিয়েছিস? হ্যাঁ, একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেকে এনেছিলাম। বাহ, ভালো কাজ করেছিস। কি দিল তোকে বকশিস? সৌরভের মুখে হালকা হাসি ফোটে। না রে, কিছুই দেয়নি, শুধু ধন্যবাদ জানিয়েছে। সহকর্মীরা অবাক হয়। শুধু ধন্যবাদ? এত বড়লোক গেস্ট, একটু বকশিসও দিল না? আরে না রে, ওসব আশা করিনি। ওনার ফোনটা খুব দরকার ছিল, সাহায্য করতে পেরেছি, এরই বড় কথা। সৌরভ আন্তরিকভাবে বলে। এই কথাগুলো শুনে সহকর্মীরা বুঝতে পারে সৌরভ কেমন মানুষ। তার সততা আর পরোপকারী মনটা এখানে ফুটে ওঠে। এদিকে হোটেলের রেস্টুরেন্টের ক্যাফেতে সেই দিন দুপুরে জান্নাত রেস্টুরেন্টে আসে। আজও সৌরভ তার সেকশনে আছে। জান্নাত আজ তার টেবিলের দিকে হেঁটে যাওয়ার সময় সরাসরি সৌরভের দিকে তাকায়। তার চোখে সেই অহংকার নেই, আছে কিছুটা কুণ্ঠা এবং কৌতূহল। সৌরভ প্রস্তুত হয়। জান্নাত তার টেবিলে বসে। সৌরভ অর্ডার নিতে যায়। সৌরভ জিজ্ঞেস করে, ম্যাডাম আপনার অর্ডার নিতে পারি? জান্নাত আজ মেনু না দেখে সৌরভের দিকে তাকায়। তার মুখে আজ মিকি হাসি বা তাচ্ছিল্য নেই। সৌরভ? সে নিচু গলায় নামটা উচ্চারণ করে। আমি আজ একটু হালকা কিছু খেতে চাই। সৌরভ অবাক হয়, আজ তার নাম ধরে ডাকলো এবং গলার স্বরও এত নরম। জি ম্যাডাম, হালকা খাবারের মধ্যে আমাদের সালাদ বোল বা ক্লিয়ার স্যুপ ভালো আছে, অথবা গ্রিল ফিশ। সৌরভ অপশনগুলো বলে। জান্নাত মনোযোগ দিয়ে শুনে। স্যুপ কেমন হবে? স্যুপটা খুব ফ্রেশ বানানো হয়েছে ম্যাম, আপনি চাইলে টেস্ট করে দেখতে পারেন। ঠিক আছে, তাহলে স্যুপই আনো। জান্নাত আজ কোনো অভিযোগ বা শর্ত দেয় না। সৌরভ অর্ডার নোট করে। জি ম্যাম। যাওয়ার আগে জান্নাত আবার বলে, সৌরভ, কালকে সাহায্যের জন্য আবারও ধন্যবাদ। সৌরভ ফিরে তাকায়। জান্নাতের চোখে মুখে আন্তরিকতা। ইটস ওকে ম্যাম। সৌরভের মুখে হালকা হাসি ফোটে। এই প্রথম জান্নাতের সামনে সে হাসল। জান্নাতও প্রতি উত্তরে হালকা হাসে। এই হাসিটা স্বাভাবিক, আসল। তাদের মধ্যে প্রথমবার একটা সহজ মানবিক যোগাযোগ তৈরি হয়। হোটেলের লবির একটা শান্ত কোণ। সেই বিকেলে জান্নাত লবিতে বসে বই পড়ছে। সৌরভ কাজ দিয়ে হেঁটে যাচ্ছে।
জান্নাত তাকে দেখতে পায়। সেই সৌরভকে ডাকে। সৌরভ, 1 মিনিট দাঁড়াও তো। সৌরভ থমকে দাঁড়ায় এবং এগিয়ে আসে। জি ম্যাডাম। জান্নাত তার দিকে তাকায়। তার চোখে আর সেই ভেদাভেদ নেই। সে সৌরভকে একজন মানুষ হিসেবে দেখছে। তুমি এখানে কতদিন ধরে কাজ করছো? জান্নাত জিজ্ঞেস করে। এটা কোনো অভিযোগ বা সার্ভিসের মান নিয়ে প্রশ্ন নয়, সম্পূর্ণ ব্যক্তিগত কৌতূহল। সৌরভ একটু অবাক হয়। জান্নাত হঠাৎই তার ব্যক্তিগত বিষয় জানতে চাইছে। প্রায় 4 বছর হলো ম্যাডাম। 4 বছর? তোমার বাড়ি কি এখানেই? না ম্যাডাম, একটু দূরে। সৌরভ সংক্ষেপে উত্তর দেয়। সে এখনও কিছুটা সতর্ক। তোমার পরিবারে কে কে আছেন? সৌরভ দ্বিধা করে। পরিবারের কথা সে সাধারণত কারোর সাথে শেয়ার করে না, কিন্তু জান্নাতের গলার স্বরে এবার কোনো তাচ্ছিল্য নেই, আছে কেবল আগ্রহ। আমার মা আর একটা ছোট ভাই আছে ম্যাডাম। ও, তুমি তাদের জন্য এখানে কাজ করো? জি ম্যাডাম, পরিবারকে সাপোর্ট করার জন্য। জান্নাতের মুখে এক ধরনের নরম অভিব্যক্তি ফুটে ওঠে। সে বুঝতে পারে সাধারণ ওয়েটারের কাঁধেও অনেক দায়িত্ব। তার ভেতরের মানুষটা জান্নাতের অহংকারের আড়ালে এতদিন চাপা ছিল। তোমার ছোট ভাই কি করে? এখনো পড়াশোনা করছে ম্যাডাম। সৌরভ উত্তর দেয়। সে রাজু সম্পর্কে বেশি কিছু বলে না। জান্নাত তার প্রশ্ন করে না। সে সৌরভের সততা, দায়িত্ববোধ দেখে মুগ্ধ হয়। এই সহজ কথোপকথনের মাধ্যমে তাদের মধ্যে এক ধরনের মানবিক সংযোগ স্থাপিত হয়। জান্নাতের মনে সৌরভের প্রতি থাকা পূর্বের সকল নেতিবাচক ধারণা দূর হয়ে যায়। ভালো থাকো সৌরভ। আপনিও ভালো থাকবেন। সৌরভ চলে যায়। জান্নাত তার দিকে তাকিয়ে থাকে। তার মুখে হাসি ফুটে ওঠে। এই হাসিটা তার ভেতরের পরিবর্তনের প্রতিফলন। সে হয়তো বুঝতে পারছে না কি হচ্ছে, কিন্তু সে অনুভব করছে এই সাধারণ ওয়েটারের প্রতি তার এক অপ্রত্যাশিত আকর্ষণ তৈরি হচ্ছে, যা শুধু সম্মান বা কৃতজ্ঞতা নয়, তার চেয়েও গভীর কিছু। কয়েকদিন পর সন্ধ্যায় 5 স্টার হোটেলটার ছাদের কাছাকাছি একটা অব্যবহৃত টেরেস। এখান থেকে শহরের আলো ঝলমলে দৃশ্য দেখা যায়। জায়গাটা সাধারণত স্টাফদের প্রবেশ নিষিদ্ধ, কিন্তু সৌরভ কিছু কাজের সূত্রে এই এলাকা সম্পর্কে জানে। স্থানটা কিছুটা নির্জন কিন্তু মনোরম। সূর্য অস্ত গেছে। শহরের আকাশ কমলা আর লালে মিশে একাকার। 5 স্টার হোটেলের ব্যস্ততা ডাউনস্টিয়ার্সে, কিন্তু ছাদের কাছাকাছি এই টেরেসটা শান্ত। শুধুমাত্র দূরে শহরের মৃদু কোলাহল ভেসে আসে। সৌরভ চুপচাপ দাঁড়িয়েছে রেলিং ধরে। পরনে তার হোটেলের ইউনিফর্ম নয়, সাধারণ ফর্মাল পোশাক। তার চোখে মুখে এক ধরনের অপেক্ষা আর চাপা উত্তেজনা। কিছুক্ষণ পর টেরেসের দরজা খুলে প্রবেশ করে জান্নাত। তার পরনে এলিগ্যান্ট পোশাক, কিন্তু হোটেল লবির মতো জমকালো নয়। সে যেন একটু আড়াল করতে এই পোশাক বেছে নিয়েছে। তার মুখে আর সেই ভয়ঙ্কর অহংকার নেই, আছে এক অন্যরকম স্নিগ্ধতা আর অস্থিরতা। সে একা এসেছে। জান্নাত ধীরে ধীরে সৌরভের দিকে এগিয়ে আসে। সৌরভ তার দিকে ফিরে তাকায়। দুজন দুজনের চোখের দিকে তাকায়। এই দৃষ্টিতে সম্মান, কৌতূহল আর এক নতুন অনুভূতি খেলা করে। সৌরভ নিচু গলায় জিজ্ঞেস করে, আপনি এসেছেন ম্যাডাম? হ্যাঁ এসেছি, কিন্তু সর্বপ্রথম তোমার একটা ব্যবহার চেঞ্জ করতে হবে। কি? আগে এই আপনি আপনি সম্বোধন থেকে তুমিতে আসতে হবে, আর আমাকে ম্যাডাম নয় জান্নাত বলে রাখতে হবে। না ম্যাডাম, আপনি কোথায় আর আমি কোথায়, এটা হয় না। কেন হয় না? দেখো, আমি কিন্তু ওই অহংকারী জান্নাত নই, ওকে? সো আমি যেটা বললাম সেটা লক্ষ্মী ছেলের মতো পালন করো। আচ্ছা ঠিক আছে। জান্নাত মুচকি হেসে বলে, গুড বাই। তারপর তারা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। তাদের মাঝে দূরত্বটা ভৌতিক নয়, মানসিক। সমাজের তৈরি দূরত্ব। সৌরভ বলে, আমি ভাবিনি তুমি আসবে। কেন আসবো না? তুমি আসতে বললে, আর আমি আসবো না? জান্নাত পাল্টা প্রশ্ন করে। তার মুখে হালকা হাসি ফোটে। এই হাসিটা মেকি নয়, স্বতঃস্ফূর্ত। আমি তো হোটেলের একজন সাধারণ স্টাফ, আর তুমি? সৌরভের কথা শেষ হওয়ার আগেই জান্নাত বলে ওঠে, আর আমি একজন গেস্ট, ধনী গেস্ট। জান্নাত সৌরভের কথাটা সম্পূর্ণ করে দেয়। আমি জানি সৌরভ, কিন্তু এখানে আমরা শুধু দুজন মানুষ, তাই না? সৌরভ জান্নাতের চোখের দিকে তাকায়। সে চোখে সত্যিটা দেখতে পায়। তার ভেতরটা শান্ত হয়ে আসে। হ্যাঁ, শুধু দুজন মানুষ। তারা রেলিংয়ের ধারে এসে দাঁড়ায়। সামনে আলো ঝলমলে শহর, নিচে ব্যস্ত পৃথিবীর আনাগোনা। কিন্তু এখানে আকাশের কাছাকাছি নির্জন প্রান্তে তারা যেন এক অন্য জগতে। শহরটাকে এখান থেকে অন্যরকম লাগে, তাই না? নিচে কত ব্যস্ততা, কত ছুটোছুটি, আর এখানে কত শান্তি। ওদের জীবনটাও কি অনেকটা এরকম নয় ম্যাম? জান্নাত তার দিকে তাকায়। আবার ম্যাম? ম্যাম নয়, জান্নাত।
সৌরভ মৃদু হাসে। ও সরি জান্নাত, আমাদের জীবনটাও কি অনেকটা এরকমই নয় জান্নাত? একদিকে তোমার সেই জলময় দুনিয়া, চাকচিক্য ব্যস্ততা, আরেকদিক থেকে আমার এই সাধারণ জীবন, লুকিয়ে থাকা শান্ত কোণ। জান্নাত দীর্ঘশ্বাস ফেলে। কিন্তু আমি বুঝতে পারছি না কেন আমার সেই ঝলমলে দুনিয়ার চেয়ে এই শান্ত কোণটাকে আমার এখন বেশি আপন মনে হচ্ছে। সৌরভ জান্নাতের দিকে তাকায়, তার হৃদয়ে ঝড় ওঠে। এই কথাগুলো তার জন্য অনেক দামি। তুমি এমন কেন জান্নাত? তুমি এত সহজ, এত আন্তরিক হতে পারো, তাহলে আগে কেন? জান্নাত সৌরভের কথা থামিয়ে দেয়। আগে আমি অন্যরকম ছিলাম সৌরভ। আমার চারপাশের জগৎ আমাকে শিখিয়েছে শক্ত হতে, অহংকার হতে, বিশেষ করে যে পয়সা আর সামাজিক পজিশনই সব। আমি মানুষকে তাদের ব্যাংক ব্যালেন্স দিয়ে বিচার করতাম। আর এখন আমি তোমাকে দেখেছি সৌরভ, তোমার সত্যতা, তোমার সম্মানবোধ, তোমার ভেতরের শক্তি, যা আমার দামি পোশাক বা ব্যাংক ব্যালেন্স দিয়ে কেনা যায় না। তুমি আমাকে শিখিয়েছো আসল মূল্য কোথায়। জান্নাতের চোখে জল চিকচিক করছে। আমি তোমাকে কত অপমান করেছি, কত খারাপ কথা বলেছি, তোমার কি খুব কষ্ট হতো? সৌরভ জান্নাতের দিকে তাকিয়েই থাকে। তাকে তার আর কোনো রাগ বা অভিমান নেই, শুধু এক গভীর অনুভূতি। হতো, খুব হতো, কিন্তু আমি জানতাম এটা তোমার ভেতরের রূপ নয়। আমি দেখেছিলাম তুমি বিপদে পড়লে কতটা অসহায় হতে পারো। তোমারও অনুভূতি আছে। জান্নাত কাপা গলায় জিজ্ঞেস করে, তবু ক্ষমা করেছো আমাকে? সৌরভ জান্নাতের হাতে হাত রাখে। এই প্রথম তাদের শারীরিক স্পর্শ হয়। স্পর্শটা কোমল, আবেগময়। আমার তোমার প্রতি কোনো রাগ নেই জান্নাত। তুমি যা ছিলে সেটা তোমার পরিবেশ তোমাকে তৈরি করেছিল। তুমি আসলে কেমন সেটা আমি এখন দেখেছি। আর সব থেকে বড় কথা হলো যে নিজের ভুল নিজে বুঝতে পারে, তার থেকে বড় জ্ঞানী মানুষ আর কেউ হতে পারে না। জান্নাত সৌরভের হাত ধরে, তাদের আঙ্গুলগুলো একে অপরের সাথে জড়িয়ে যায়। শহরের আলো তাদের হাতে এসে পড়ে, এক মায়াবী আভা তৈরি করে। তুমি জানো সৌরভ, তুমি আসার আগে আমার জীবনটা এত একা ছিল। চারপাশে কত মানুষ, এত চাকচিক্য, কিন্তু কেউ আমার আপন ছিল না। সব কিছু যেন মেকে। জান্নাত তার ভেতরের কথাগুলো খুলে বলতে শুরু করে। আমি হাসপাতাল সবার সাথে মিশতাম, কিন্তু ভিতরে ভিতরে খুব একা ছিলাম। আর এখন আমি তোমাকে খুঁজে পেয়েছি। তোমার মতোই এক সৎ মানুষ খুঁজেছিলাম। এখন আর আমার একা লাগে না। জান্নাতের চোখে মুখে এক গভীর ভালোবাসা ফুটে ওঠে। তারা দুজনে হাত ধরে দাঁড়িয়ে থাকে। রাতের আকাশ তাদের নীরব সাক্ষ্য দেয়। তাদের ভেতরের দূরত্ব ঘুচে গেছে, তৈরি হয়েছে এক গভীর মানসিক বন্ধন। হোটেলের কাছাকাছি একটা ছোট পার্ক। পরের দিন ভোরের আলো ফোটা রাখে। শহর তখনও জাগেনি পুরোপুরি। পার্কে কেউ নেই। সৌরভ আর জান্নাত পাশাপাশি হেঁটে যাচ্ছে। সৌরভের পরনে সাধারণ টি শার্ট আর জিন্স, জান্নাতের পরনে ক্যাজুয়াল পোশাক। তারা এখন হোটেলের দেয়াল ছেড়ে নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। সৌরভ মৃদু হেসে জিজ্ঞেস করে, তোমার ঘুম ভাঙতে কষ্ট হয়নি তো আজ? না, তোমার সাথে দেখা হবে ভাবলে আমার ঘুম এমনিতে চলে যায়। জান্নাত হাসি মুখে উত্তর দেয়, তার হাসিটা মুক্ত পাখির মতন। তার একটা বেঞ্চে বসে। ভোরের ঠান্ডা বাতাস গায়ে লাগে। আমার জীবনের সবচেয়ে শান্তির মুহূর্তগুলো এখন তোমার সাথে কাটাচ্ছি সৌরভ। এই নীরবতা, এই ঠান্ডা বাতাস, কোনো আর্টিফিশিয়াল নেই। আমার কাছেও তোমার জলমলে দুনিয়াটা বাইরে থেকে দেখতে ভালো লাগলেও ভেতরে যে কত চাপ আর একা থাকা সেটা আমি বুঝতে পারছি এখন। আর তোমার জীবনটা, হোটেলের কাজ, পরিবারকে সাপোর্ট করা সহজ নয়, তাই না? সহজ নয়, তবে অভিযোগ নেই। ছোটবেলা থেকে এভাবেই বড় হয়েছে। তোমার মায়ের কথা বলো, তোমার ছোট ভাইয়ের কথা বলো। জান্নাত আগ্রহ নিয়ে জানতে চায়। সে সৌরভের জীবনের প্রতিটি দিক জানতে আগ্রহী। সৌরভ তার পরিবার সম্পর্কে বলে, তার মায়ের সংগ্রাম, ছোট ভাইয়ের পড়াশোনা। তার কথায় স্নেহ আর দায়িত্ববোধ ফুটে ওঠে। জান্নাত মুগ্ধ হয়ে শোনে। তুমি তোমার পরিবারের জন্য এত কিছু করো, তুমি অসাধারণ সৌরভ। জান্নাত তার হাতে হাত রাখে। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। এটা শুধু দায়িত্ব নয়, এটা ভালোবাসা। তোমার ভিতরে এই ভালোবাসাটা আমাকে স্পর্শ করেছে। জান্নাত সৌরভের চোখে চোখ রাখে। তাদের দৃষ্টিতে গভীর অনুরাগ। তারা আরও কিছুক্ষণ বসে থাকে। তাদের কথাবার্তা আরও ব্যক্তিগত হয়। তারা একে অপরের স্বপ্ন, ভয়, দুর্বলতাগুলো জানতে পারে। তাদের সম্পর্কটা শুধু আকর্ষণের মধ্যে সীমাবদ্ধ থাকে না, গভীর বন্ধুত্ব আর বোঝাপড়ার মধ্য দিয়ে ভালোবাসার জন্ম নেয়। এভাবেই কিছুদিন কেটে গেল।
মাঝে দেখা করা, মন খুলে কথা ঘোরাফেরা করা, একজন আরেকজনের হাত ধরে তাদের মধ্যে গভীর এক সম্পর্ক হয়ে উঠেছে। কিন্তু এই গভীর সম্পর্ক কি চিরজীবন থাকবে, নাকি তাদের জীবনে কোনো এক কালো ছায়া এসে সব ধ্বংস করে দেবে? হোটেলের ছাদের সেই টেরেস। কয়েকদিন পর, গভীর রাত, শহর এখন শান্ত, শুধু আলো জ্বলছে। আকাশ অন্ধকার, তবে তারারা জ্বলছে, তারারা উজ্জ্বল। সৌরভ আর জান্নাত সে টেরেসের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তাদের দূরত্ব ঘুচে গেছে অনেক আগে। তারা একে অপরের খুব কাছাকাছি দাঁড়িয়ে, কখনো হাত ধরে, কখনো একে অপরের কাঁধে মাথা রাখে। জান্নাত ফিসফিস করে বলে, তুমি আমার জীবনে আসার আগে আমি ভাবতেই পারিনি ভালোবাসা এমন হতে পারে। আমিও না জান্নাত, ভাবিনি তোমার মতো কেউ। সৌরভের গলা আবেগপ্রবণ হয়ে আসে। আমার মতো কেউ কি? জান্নাত মুখ তুলে তাকায়। সৌরভ সরাসরি বলে, আমার মতো একজন সাধারণ ওয়েটারকে ভালোবাসতে পারে। জান্নাত সৌরভের মুখটা দুহাতে ধরে। তার চোখে গভীর ভালোবাসা আর দৃঢ়তা। ভালোবাসা সামাজিক অবস্থা দেখে হয় না সৌরভ, হলে সেটা হয়তো ভালোবাসা নয়, হিসেব। আমি তোমার ভেতরের মানুষটাকে ভালোবেসেছি, তোমার আত্মাকে। তারা একে অপরকে গভীরভাবে আলিঙ্গন করে। এই আলিঙ্গনে তাদের সমাজের ভেদাভেদ, ভবিষ্যতের চিন্তা সব কিছু যেন মুছিয়ে যায়। শুধু থাকে দুজন মানুষের পিওর ভালোবাসা। তারারা যেন তাদের ভালোবাসার সাক্ষ্য দিচ্ছে। তারা হাসে, কথা বলে, ভবিষ্যতের স্বপ্ন দেখে, যদিও জানে সেই পথ সহজ নয়। সে টেরেস বা তাদের পছন্দের কোনো গোপন মিলিত হওয়ার জায়গা। আরও কিছুদিন পর, রাত, সৌরভ আর জান্নাত বসে আছে। তাদের সম্পর্ক এখন ভালোবাসার গভীর সমুদ্রে। কোনো দ্বিধা নেই, লুকোচুরি নেই নিজেদের অনুভূতির মধ্যে, শুধু সমাজের কাছে লুকানো। জান্নাত আজ একটু অন্যরকম লাগছে, কিছুটা চিন্তিত, কিন্তু তার চোখে দৃঢ় সংকল্প। জান্নাত সিরিয়াস গলায় বলে, সৌরভ, তোমাকে একটা কথা বলতে চাই। বলো জান্নাত, কি হয়েছে? সৌরভ চিন্তিত হয়। জান্নাত সৌরভের হাত ধরে, তার চোখে চোখ রাখে, আর কণ্ঠস্বর আবেগে দৃঢ়। জান্নাত সরাসরি বলে, আমি আর এভাবে লুকিয়ে থাকতে চাই না সৌরভ, এই লুকোচুরি আমার আর ভালো লাগে না। সৌরভ বুঝতে পারে জান্নাত কী বলতে চাইছে। তার বুকটা কেঁপে ওঠে। কিন্তু জান্নাত, তুমি জানো এটা কতটা কঠিন? তোমার পরিবার, আমার পরিবার, সমাজ। আমি জানি। জান্নাত সৌরভের কথা থামিয়ে দেয়। আমি সব জানি, কিন্তু আমি এটাও জানি যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। জান্নাতের চোখে এক গভীর আবেগ ফুটে ওঠে। সে এক মুহূর্ত ইতস্তত করে, তারপর সব দ্বিধা ঝেড়ে ফেলে দেয়। তার গলায় চরম দৃঢ়তা। জান্নাত সৌরভের পুরো নাম ধরে ডাকে, সৌরভ খান। হ্যাঁ জান্নাত। সৌরভ অপেক্ষা করে। জান্নাত সরাসরি সৌরভের চোখের দিকে তাকিয়ে বিয়ের প্রস্তাব দেয়। তার কণ্ঠে যেন দ্বিধা বা কুণ্ঠা নেই, এটা তার ভেতরের ভালোবাসারই প্রকাশ। আমি তোমাকে বিয়ে করতে চাই সৌরভ। জান্নাত দৃঢ় গলায় বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? সৌরভ জান্নাতের কথা শুনে সম্পূর্ণ হতবাক হয়ে যায়। সে এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। তার মনে ঝড় বয়ে যায়। জান্নাতের মতো একজন মেয়ে তার মতো একজন সাধারণ ওয়েটারকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, এটা কি সম্ভব? সে জান্নাতের চোখের দিকে তাকিয়ে থাকে। সেই চোখে সে ভালোবাসা দেখতে পায়, বিশ্বাস দেখতে পায়, আর দেখতে পায় এক দৃঢ় সংকল্প। সমাজের কোনো বাধাই সে মানবে না। সৌরভের চোখে পানি চলে আসে, আনন্দের নাকি ভবিষ্যতের কঠিন পথের চিন্তায়। হয়তো দুটোরই মিশ্রণ। সে জান্নাতের হাত আরও শক্ত করে ধরে। তার মুখটা আবেগে পূর্ণ। সৌরভের গলা বুঝে আসে। জান্নাত, তুমি সত্যি বলছো? হ্যাঁ সৌরভ, আমি সত্যি বলছি। আমার জীবনের সবচেয়ে সত্যি কথাটা বলছি। আমি পাপাকে সব বুঝিয়ে বলবো। আশা করি তিনি আমার কথা ফেলবেন না। আর তোমাকে নিয়ে আমার সমস্ত বিজনেস সামনে এগিয়ে নিয়ে যাব। আর জানো, আমার ছোট ছোট কয়েকটা স্বপ্ন আছে, যেমন দুজন মিলে সুন্দর একটা সংসার করব। আর আমাদের এই ছোট্ট সংসারে ছোট নবাব বা নবাবজাদি আসবে। তাকে নিয়ে আমরা সারাদিন খেলা করব, ঘুরবো। ও যখন একটু বড় হবে আমরা স্কুলে নিয়ে আবার স্কুল থেকে আনতে যাব। আর আমি ওকে নিজের হাতে টিফিন বানিয়ে দিব। কত সুন্দর হবে তখনকার দৃশ্যটা, তাই না? সৌরভ আর নিজেকে ধরে রাখতে পারে না। সে জান্নাতকে গভীরভাবে জড়িয়ে ধরে। হ্যাঁ জান্নাত, আমি তোমাকে বিয়ে করব। তোমার এই ছোট ছোট স্বপ্নগুলো পূর্ণ করবো ইনশাল্লাহ। সৌরভ ফিসফিস করে বলে। তারা একে অপরকে জড়িয়ে ধরে। রাতের আকাশ, তারারা, শহরের আলো সব কিছু তাদের এই ভালোবাসার মুহূর্তের সাক্ষী হয়ে থাকে। তারা জানে পথটা সহজ হবে না,
কিন্তু তারা একসাথে চলার সিদ্ধান্ত নিয়েছে। তাদের গভীর প্রেম তাদের সকল বাধা অতিক্রম করার শক্তি যোগাবে, এই বিশ্বাসে তারা ভবিষ্যতের দিকে পা বাড়ায়। কয়েকদিন পর একটা শুভ দিন বিকেলে স্থান সেই 5 স্টার হোটেলের একটা বিশাল হলরুম। এটা আজ জমকালোভাবে সেজেছে বিয়ের অনুষ্ঠানের জন্য। দামি ফুল, আলোকসজ্জা সব মিলিয়ে এক রাজকীয় আয়োজন। হোটেলের কর্মীরা ব্যস্ত ফাইনাল টাচ দিতে। হলরুমের একপাশে বরপক্ষ এবং অন্য পাশে কনেপক্ষ বসেছে। কনেপক্ষের সারিতে জান্নাতের পরিবারের কিছু সদস্যকে দেখা যায়। তাদের মুখে তেমন হাসি নেই, এক ধরনের চাপা অসন্তুষ্টি আর অস্বস্তি ভাব স্পষ্ট। তাদের কাছে এই বিয়ে হয়তো মেনে নেওয়া কঠিন। বরপক্ষের সারিতে সৌরভের মা এবং তার ছোট ভাই রাজু বসে আছে। সৌরভের মা আনন্দিত, ছেলের বিয়ে হচ্ছে দেখে তার চোখে মুখে তৃপ্তি। পাশে বসে থাকা রাজুর মুখে অবশ্য তেমন আনন্দ নেই, সে গম্ভীর হয়ে চারপাশ দেখছে। তার চোখে মুখে এক ধরনের চাপা ঈর্ষা আর প্রশ্ন। কিভাবে সম্ভব হলো এই বিয়ে? হোটেলের স্টাফরা, বিশেষ করে যারা সৌরভের সহকর্মী ছিল, তারা একটু দূরে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে এই আয়োজন দেখছে। তাদের মুখে বিস্ময়, ফিসফিসানি আর আনন্দ মেশানো অভিব্যক্তি। বিশেষ হচ্ছে না রে, আমাদের সৌরভ, ওয়েটার সৌরভ আজ এই হোটেলের হলরুমে বিয়ে করছে। আর কাকে? সেই ভিআইপি গেস্ট মিস জান্নাত রহমানকে। একজন ওয়েটার ফিসফিস করে অন্যজনের কানে কানে বলে, আমার তো পুরো সিনেমার মতো লাগছে। ভাবা যায় কোটিপতির বেটি একজন সাধারণ ওয়েটারকে বিয়ে করছে, শুধু রূপকথাতেই সম্ভব। অন্যজন অবাক হয়ে বলে, কপাল কাকে বলে? কপাল খুলে গেছে একেবারে, আমরা এখনো ওয়েটারই রয়ে গেলাম। ধুত্তেরি, ওদের ভালোবাসা ছিল তাই হয়েছে। ভালোবাসা কি আর পয়সা থেকে হয় নাকি? ভালোবাসা ঠিক আছে, কিন্তু এত বড় ডিফারেন্স। জান্নাত ম্যাডাম দেখতে কি সুন্দর আর কত ভালো, সৌরভের জন্য এর চেয়ে ভালো কিছুই হতেই তো পারতো না। কিন্তু ওদের সংসার টিকবে তো? এত বড় ডিফারেন্স, সমাজের লোকজন কি বলবে? কথাগুলো সৌরভের কানে যায় না। সে তখন ভেতরে তৈরি হচ্ছে বিয়ের পোশাক পরে। তার পরনে বাঙালি বরের পোশাক, পাঞ্জাবি। তাকে ভীষণ খুশি আর উজ্জ্বল দেখাচ্ছে। পাশে তার মা আছেন, ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সৌরভ তার মাকে বলে, মা, আমার বিশ্বাস হচ্ছে না এটা সত্যি হচ্ছে। এটা সত্যি বাবা, সব তোমার সততা আর ভালোবাসার জোর। আল্লাহ সব ঠিক করে দিয়েছেন। ঠিক সেই মুহূর্তে রাজু ঘরে ঢোকে। সে সৌরভকে বরের পোশাকে দেখে। তার মুখে জোর করে আনা হাসি। রাজু বলে, তার গলার স্বরে খোঁচা স্পষ্ট, ভাইয়া তৈরি? আজ তো কপাল খুলে গেল একবারে। সৌরভ রাজুকে দেখে খুশি হয়। আয় রাজু, কেমন লাগছে আমাকে? তোমাকে দেখে মনে হচ্ছে রাজকীয় ব্যাপার। তার চোখ মুখে হিংসা খেলে যায়। তবে এই রাজকীয় ব্যাপার কতদিন টেকে কে জানে। সৌরভ রাজুর কথা গুরুত্ব দেয় না। সে খুশি মনে রাজুকে জড়িয়ে ধরে। আজ আর বাজে কথা বলিস না রাজু, আজ আমার জীবনের সেরা দিন। রাজু বিড়বিড় করে বলে, সেরা দিন নাকি শুরুর দিন সেটা সময় বলবে। তার দৃষ্টিতে এক ভয়ঙ্কর অন্ধকার ছায়া। হলরুমের মঞ্চের পাশে বিয়ের অনুষ্ঠান শুরু হচ্ছে। জান্নাতকে নিয়ে আসা হয়। সে টুকটুকে লাল বেনারসি পরে এসেছে, সোনার গয়নায় সেজেছে। তাকে অসম্ভব সুন্দরী লাগছে, তবে তার মুখে সে অধ্যত্ত নেই। আছে লাজুক হাসি আর এক গভীর প্রশান্তি। সে বাবার পাশে বসে আছে। যদিও তার বাবা খুশি নন, সৌরভ মঞ্চে আসে। জান্নাতকে দেখে তার চোখ আটকে যায়। তার মনে হয় জান্নাতকে আজ পর্যন্ত এত সুন্দর লাগেনি। তাদের চোখে চোখে কথা হয়। সেই দৃষ্টিতে ভালোবাসা, বিশ্বাস আর একসঙ্গে নতুন জীবন শুরুর। 3 কবুলের মধ্যে তাদের বিয়ে হয়। আরও বাকি সব ফর্মালিটি শেষ করে। সৌরভ ও জান্নাত একে অপরের পাশে বসে। একজন সাধারণ ওয়েটারের সাথে কোটিপতির মেয়ের বিয়ে, যা সম্ভব হয়েছে কেবল তাদের ভালোবাসার জোরে। দূরে দাঁড়িয়ে থাকা সৌরভের সহকর্মীরা হাততালি দেয়, আনন্দে চিৎকার করে। রাজু একপাশে দাঁড়িয়ে সব কিছু দেখছে। তার চোখে মুখে কোনো আনন্দ নেই, শুধু ঝলন্ত ঈর্ষা। জান্নাতকে এই পোশাকে সৌরভের পাশে বসে থাকতে দেখে তার ভেতরের আগুন জ্বলে ওঠে। জান্নাতকে তার চাই। সৌরভের এই সুখ তার সহ্য হচ্ছে না। তার মনে একটা কুৎসিত পরিকল্পনা দানা বাঁধতে শুরু করে। বলরুমের পাশে রিসেপশন। বিয়ের সম্পূর্ণ হওয়ার পর অতিথিরা নতুন দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছে। জান্নাতের পরিবারের লোকজন দায়সারাভাবে ফর্মালিটিস সারছে। সৌরভের মা খুব খুশি মনে সবার সাথে কথা বলছে। সৌরভ ও জান্নাত একসাথে দাঁড়িয়ে আছে। তাদের মুখে হাসি, হাতে হাত ধরা।
তারা একে অপরের দিকে তাকিয়ে আছে গভীর ভালোবাসা নিয়ে। সৌরভের সহকর্মীরা এগিয়ে আসে। সৌরভ, অসাধারণ লাগছে তোদের দুজনকে। অভিনন্দন সৌরভ, আজ আমাদের সবার দিন। আমাদের হোটেলের ওয়েটার আজ কোটিপতির জামাই। দোয়া করি তোরা সুখী হ। সৌরভ হেসে সবার সাথে হাত মেলায়। ধন্যবাদ সবাইকে। জান্নাত, এরা সব আমার কলিগ, ভাইয়ের মতো। জান্নাত হাসি মুখে সবার দিকে তাকিয়ে হাত নাড়ে। আপনারাও ভালো থাকবেন। জান্নাত ম্যাডাম, মানে এখন ভাবি, আপনি এত ভালো। আমাদের সৌরভের মতো একজন ভালো মানুষের জন্যই আপনি পারফেক্ট। দোস্ত, কপাল তো একেবারে আকাশের মতো খুলে গেছে তোর। ওয়েটার থেকে সরাসরি জমিদার। একজন পিঠ চাপড়ে বলে। সৌরভ হাসে। এই মুহূর্তগুলো তার পরিশ্রম আর ভালোবাসার ফল। রাজু কাছেই দাঁড়িয়েছিল, সে এগিয়ে আসে, মুখে তার সে জোর করা হাসি। রাজু বলে, অভিনন্দন ভাইয়া ভাবি। তার চোখে মুখে অন্যরকম দৃষ্টি। আয় রাজু। সৌরভ রাজুকে কাছে টানে। জান্নাত, রাজু তো আমার ছোট ভাই, তোমার দেবর। জান্নাত হাসি মুখে রাজুকে দেখে। দেবর মশাই, আবার দেখা হলো। হ্যাঁ ভাবি, এইবার পাকাপাকি দেখা। রাজু জান্নাতের দিকে তাকিয়ে কথাটা বলে। তার চোখের দৃষ্টি স্বাভাবিকের চেয়ে বেশি গভীর। জান্নাত একটু অস্বস্তি বোধ করে। তোমরা এবার রেস্ট নাও, আজ অনেক ধকল গেছে। রাজু বলে যেন খুব কেয়ারি। সৌরভ আর জান্নাত রাজুর কথায় সায় দেয়। তারা সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয় তাদের নতুন বাড়ির দিকে। রাজু তাদের চলে যাওয়া দেখতে থাকে। তার মুখে সে জোর করা হাসি মিলিয়ে যায়। ফুটে ওঠে এক অন্ধকার সংকল্প। জান্নাত তার চাই, যেভাবেই হোক সৌরভের সুখ সে ধ্বংস করবে। এই বিয়ের মাধ্যমে রাজুর ভেতরের হিংসা আর লোভ আরও তীব্র আকার ধারণ করে। সৌরভ ও জান্নাতের নতুন ভাড়া বাড়ি, বেডরুম, সেই রাত, বাসর ঘর। ঘরটা সুন্দর করে সাজানো হয়েছে। ফুল আর আলোয় ঘরটা স্নিগ্ধ। জান্নাত বধূর বেশে খাটের উপর বসে আছে, ঘোমটার আড়ালে তার লাজুক মুখ। সৌরভ ঘরে প্রবেশ করে, দরজা বন্ধ করে দেয়। তার হৃদয়ে আনন্দের ঢেউ। সে তার ভালোবাসার মানুষটাকে আজ নিজের করে পেয়েছে। সে ধীরে ধীরে জান্নাতের কাছে এগিয়ে আসে। জান্নাত ঘোমটার ভেতর থেকে সৌরভের দিকে তাকায়। তাদের চোখে চোখে মিলন হয়। সব কথা যেন দৃষ্টিতে বলা যায়। সে প্রথম দেখা হোটেলের অহংকারী গেস্ট আর সাধারণ ওয়েটার, আজ তারা স্বামী স্ত্রী। তাদের ভালোবাসার সকল বাধা অতিক্রম করেছে। সৌরভ জান্নাতের পাশে বসে। ধীরে ধীরে জান্নাতের ঘোমটা তুলে দেয়। জান্নাতের সুন্দর মুখটা লজ্জায় রক্তিম। সৌরভ আবেগ মাখা কণ্ঠে ডাকে, জান্নাত। জান্নাত সৌরভের দিকে তাকায়। তার চোখে গভীর ভালোবাসা আর নির্ভরতা। জান্নাত ফিসফিস করে বলে, আমার বিশ্বাস হচ্ছে না সৌরভ, এটা সত্যি। আমারও না জান্নাত, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। সৌরভ জান্নাতের হাত ধরে। তাদের আঙ্গুলগুলো একে অপরের সাথে মিলে যায়, মিশে যায়। জান্নাতের চোখে জল আসে। তুমি আমার জন্য এত কিছু করেছো, সমাজ পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাকে আপন করেছো। তুমি আমার জন্য তোমার জলমলে দুনিয়া ছেড়ে এসেছো জান্নাত। এই সাধারণ জীবনটা বেছে নিয়েছো। সৌরভের গলাও আবেগপ্রবণ হয়ে আসে। তুমি আমাকে শিখিয়েছো ভালোবাসা কাকে বলে। ভালোবাসা হয়তো শেখাতে হয় না সৌরভ, হয়ে যায়। তোমাকে দেখে আমার হয়ে গেছে। তারা একে অপরের কাছে আসে। সৌরভ আলতো করে জান্নাতের কপালে চুমু খায়, তারপর তার গালে, চোখে। তাদের স্পর্শে পবিত্র ভালোবাসা আর গভীর অনুরাগ। আমি তোমাকে শুধু ভালোবাসি সৌরভ। আমিও তোমাকে খুব ভালোবাসি জান্নাত, আমার জীবনের চেয়েও বেশি। তারা একে অপরকে গভীর আবেগে জড়িয়ে ধরে। এই আলিঙ্গনে তাদের ভালোবাসা পূর্ণতা পায়। সারা জীবনের জন্য তারা একে অপরের হয়েছে। বাসর ঘরের ফুল আর আলো তাদের ভালোবাসার এই পবিত্র মুহূর্তের সাক্ষী হয়ে থাকে। বাইরের পৃথিবীর সব কোলাহল থেমে যায়, শুধু থাকে দুজন হৃদয়ের স্পন্দন। কয়েক মাস পর একটা শান্ত বিকেল, শহরের একটু বাইরে একটা ছিমছাম পাড়ায় সৌরভ ও জান্নাতের নতুন ভাড়া বাড়ি। খুব বড় নয়, কিন্তু পরিপাটি এবং পরিচ্ছন্ন। জান্নাত তার অতীতের বিলাসবহুল জীবন ছেড়ে এই সাধারণ জীবনে মানিয়ে নিয়েছে এবং বেশ খুশি আছে বলে মনে হয়। ঘরটাকে সে নিজের হাতে সাজিয়েছে। ঘরের ভেতর সৌরভ ও জান্নাত একসাথে বসে আছে। জান্নাত হয়তো চা বানাচ্ছে, সৌরভ খবরের কাগজ পড়ছে অথবা অফিসের হিসাব দেখছে। তাদের মুখে হাসি, চোখে তৃপ্তি। এই ঘরটা তাদের ভালোবাসা আর শান্তির আশ্রয়। তাদের কথাবার্তায় দাম্পত্য জীবনের সহজ আনন্দ ফুটে ওঠে। জান্নাত এক কাপ চা সৌরভের হাতে দিয়ে বলে, এই চাটা খেয়ে দেখো তো কেমন হয়েছে।
সৌরভ চায়ে চুমুক দিয়ে চোখ বন্ধ করে। অসাধারণ। তোমার হাতের চায়ের কাছে পৃথিবীর সব দামি রেস্টুরেন্টের চা ফেল। জান্নাত হেসে ওঠে। বেশি বাড়িয়ে বলো না। একদম সত্যি বলছি, বিশ্বাস হচ্ছে না আমার? তুমি এত সহজে এই জীবনটা আপন করে নিয়েছো। সৌরভ জান্নাতের হাত ধরে। তোমার কোনো কষ্ট হচ্ছে না তো জান্নাত এই সাধারণ জীবন? জান্নাত সৌরভের দিকে তাকিয়ে তার হাতে হাত রাখে। একটু না সৌরভ, আমার জীবনের সবচেয়ে দামি জিনিস আমি পেয়ে গেছি, সেটা তুমি। বাকি সব কিছুর মূল্য এর কাছে শূন্য। আগে আমার বিশাল বাড়ি ছিল, দামি গাড়ি ছিল, কিন্তু শান্তি ছিল না। এখন এই ছোট্ট ঘরে তোমার পাশে থেকে যে শান্তি পাই সেটা অমূল্য। সৌরভ জান্নাতকে কাছে টেনে নেয়। তাদের ভালোবাসার সময়ের সাথে আরও গভীর হচ্ছে। সৌরভ জিজ্ঞেস করে, তোমার পরিবার তারা মেনে নিয়েছে তো সবটা? জান্নাতের পরিবার তাদের বিয়েটা সহজভাবে মেনে নেয়নি, সেটা সৌরভ জানে। আমার বাবা মা হয়তো এখনও মেনে নিতে পারেনি পুরোপুরি, কিন্তু আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে বেছে নিয়েছি। আমি জানি পথটা সহজ ছিল না, কিন্তু আমি চেষ্টা করব তোমাকে সব সুখ দেওয়ার। তুমি ইচ্ছে মতোই আমাকে পৃথিবীর সব সুখ দিয়ে দিয়েছো সৌরভ। তাদের এই সুখী মুহূর্তে কলিং বেলের শব্দ হয়। সৌরভ দরজা খুলতে যায়। স্থান সৌরভের বাড়ির বাইরের দরজা। সৌরভ দরজা খুলে দেখে সামনে দাঁড়িয়ে আছে তার ছোট ভাই রাজু। রাজু দেখতে সুদর্শন, কিন্তু তার চোখে মুখে এক ধরনের অস্থিরতা আর চাতুর্য খেলা করে। পরনে তার সাধারণ পোশাক, তবে কিছুটা অগোছালো। রাজু বেকার, কাজে কর্মে মন নেই, সারাদিন আড্ডা মেরে বা এটা সেটা করে কাটায়। রাজু হাসি মুখে ভেতরে ঢোকে। তার হাসিটা অবশ্য ততটা স্বাভাবিক নয়। ভাইয়া কেমন আছো? আরে রাজু, আয় আয়, কবে এলি? সৌরভ রাজুকে দেখে খুশি হয়। ভাইয়ের প্রতি তার ভালোবাসা অকুণ্ঠ। এই তো ভাইয়া, কয়েকদিন হলো এসেছি, ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই। রাজু ঘরে ঢোকে। জান্নাত ঘর থেকে বেরিয়ে আসে। জান্নাতের সৌন্দর্য, তার চালচলন সবকিছু রাজুর চোখে ধাঁধা লাগিয়ে দেয়। সে যেন পলক ফেলতে ভুলে যায়। বিয়ের দিন জান্নাতকে সে দেখেছিল, কিন্তু এত কাছ থেকে আজ দেখছে। তাদের সুখী দাম্পত্য জীবন তাকে দেখেনি। ভাবি কেমন আছেন? রাজুর মুখে প্রশস্ত হাসি ফুটে ওঠে। এই হাসিটা অবশ্য মুগ্ধতার চেয়ে প্রিডেটরি মনে হয়। জান্নাত রাজুকে দেখে। আরে দেবর মশাই, আসুন আসুন। ভালো আছি, আপনি কেমন আছেন? জান্নাত বিনীতভাবে সম্ভাষণ জানায়। রাজু জান্নাতের দিকে তাকিয়েই থাকে। তার চোখের দৃষ্টি স্বাভাবিকের চেয়ে বেশি গভীর। ভাবিকে দেখে তো মনে হচ্ছে খুব সুখী আছেন ভাই। রাজু সৌরভকে উদ্দেশ্য করে বলে, কিন্তু তার দৃষ্টি জান্নাতের উপর নিবদ্ধ। তার বলার ধরনে হিংসা স্পষ্ট, যদিও সৌরভ সেটা ধরতে পারে না। ভাগ্য করেছে ভাইয়া, এত বড় লোকের মেয়ের মতো একজন সাধারণ ওয়েটারকে বিয়ে করেছে, ভাবা যায় না। সৌরভ রাজুর কথায় একটু অস্বস্তি বোধ করে, কিন্তু সে রাজুর স্বভাব জানে। রাজু একটু ছড়ানো ছিটানো কথা বলে। সৌরভ হালকা ধমক দেয়। রাজু, কি বলছিস এসব? জান্নাতকে পরিচয় করিয়ে দেয়নি বিয়ের দিন? রাজু আজ প্রথমে বাড়িতে এসেছে, তুই আজ নতুন করে আবার পরিচয় করিয়ে দেয়। আমার ছোট ভাই রাজু, আর রাজু এ হলো জান্নাত, তোর ভাবি। পরিচিত হওয়ার জন্য পরিচয়ের দরকার নেই ভাইয়া, ভাবিকে দেখেই আমি মুগ্ধ। রাজু জান্নাতের দিকে তাকিয়েই কথাগুলো বলে। তার মুগ্ধতা স্বাভাবিক নয়, তার চেয়ে বেশি কিছু। জান্নাত একটু অস্বস্তি বোধ করে। বসুন দেবর মশাই। রাজু বসে। তার চোখ ঘরের চারপাশ দেখে। সাধারণ আসবাবপত্র, সাদামাটা জীবন। রাজুর মুখে তাচ্ছিল্যের হাসি ফোটে। জান্নাত এত বড় লোক হয়ে এরকম একটা জায়গায় থাকে, তার মানে সৌরভ নিশ্চয়ই জান্নাতের কাছ থেকে খুব বেশি সুবিধা আদায় করতে পারেনি। এই চিন্তাটা রাজুকে আরও অস্থির করে তোলে। যদি সে জান্নাতকে পেত, তাহলে সে তো এই সাধারণ ঘরে থাকতোই না, থাকতো প্রাসাদে। রাজু সরাসরি জিজ্ঞেস করে, ভাবি আপনি এরকম সাধারণ জায়গায় থাকেন, আপনার তো অভ্যেস নেই নিশ্চয়ই। জান্নাত একটু অপ্রস্তুত হয়। আমার কোনো অসুবিধা হচ্ছে না দেবর মশাই, আমি খুব খুশি। খুশি? ভাইয়া আপনাকে খুশি রেখেছে? রাজু সৌরভের দিকে তাকিয়ে এমনভাবে কথাগুলো বলে যেন সে সৌরভের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। ভাইয়া তো সারাদিন হোটেলে খেটে মরে, আপনি একা একা কি করেন এখানে? সৌরভ রাজুর কথায় একটু বিরক্ত হয়। রাজু, কি বলছিস এসব? আরে আমি এমনি বলছি ভাইয়া, ভাবির কথা ভাবছি। ভাবি এত বড় ফ্যামিলি ছেড়ে এসেছে, তার জন্য তো সব এক্সকিউজ হওয়া উচিত। ভাইয়া আপনাকে ভালো রেখেছে তো ভাবি?
রাজু যেন জান্নাতকে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে। জান্নাত রাজুর উদ্দেশ্য বুঝতে পারে না, সে সরলভাবে উত্তর দেয়, আমি খুব ভালো আছি দেবরমশাই। আপনার ভাই আমাকে পৃথিবীর সব সুখ দিয়েছেন। রাজুর মুখটা মুহূর্তে কালো হয়ে যায়। সৌরভ ও জান্নাতের ভালোবাসা দেখে তার ভেতরের হিংসা জ্বলে ওঠে। রাজু বিড়বিড় করে বলে, ভালোবাসা থাকলে হয়তো সব সুখ মনে হয়। সৌরভ রাজুকে নিয়ে বেশি চিন্তা করে না, সে রাজুকে বেকার অকর্মা হিসেবেই দেখে। হয়তো ভাবে রাজু সৌরভের ভাগ্য দেখে ঈর্ষা করছে, কিন্তু তার ঈর্ষা যে কতটা গভীর আর অন্ধকার সেটা সে বুঝতে পারে না। জান্নাত জিজ্ঞেস করে, চা খাবে দেবরমশাই? হুম।